ওয়েলকাম টু কুইক অনলাইন স্কুল। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা এইচএসসি অর্গানিক কেমিস্ট্রির 32 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব এবং এই লেকচার আমি মেনলি কভার দেওয়ার ট্রাই করবো হচ্ছে অ্যালকোহল। ক্লিয়ার? সো অ্যালকোহলের এই ক্ষেত্রে আমরা নর্মালি যেই বইটা ফলো করতেছি এইচএসসি অর্গানিক কেমিস্ট্রির জন্য তোমাদের ইয়ার জন্য, সেটা হচ্ছে মাহবুব হাসান লিঙ্কন স্যারের বই। সো এখানে মাহবুব হাসান লিঙ্কন স্যারের বই অ্যালকোহলের পার্ট কিছুটা দেওয়া আছে এবং কিছুটা বাড়তি পোর্শন দেওয়া আছে আমাদের হাজারিনাক স্যারের বইয়ে। সো আমি দুইটা বই মিলাই পড়াবো। আমি প্রথমে হচ্ছে মাহবুব হাসান লিঙ্কন স্যারের বইটাকে ফলো করার ট্রাই করব, তারপরে হচ্ছে হাজারিনাক স্যারের বই যেই এক্সট্রা ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা একটু জানা নিব। ক্লিয়ার? সো এখন খেয়াল করো, তাহলে তোমরা অ্যালকোহল মানে কি সেটা তো তোমরা জানো যে যে সমস্ত তোমার গ্রুপে OH সংযুক্ত থাকে তারা হচ্ছে কি অ্যালকোহল। এবং অ্যালকোহলের সরাসরি আমরা প্রস্তুতিতে চলে যাই, কারণ এটা আমরা জানি, অ্যালকোহলের পরিচয় জানি, অ্যালকোহলের নামকরণ পারি, অ্যালকোহলের প্রকারভেদ সব কিছু আমাদের পড়া হয়েছে। সো এখন প্রস্তুতিতে যদি আমরা যাই, ফার্স্ট প্রস্তুতি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। তো অ্যালকাইল হ্যালাইড থেকে যদি আমরা অ্যালকোহল প্রোডাকশন করতে চাই তাহলে আমাদের কী করা লাগবে একটু দেখো। এদিকে যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড দিলাম আর এদিকে হচ্ছে তোমার একটা অ্যালকোহল দিলাম। এখন খেয়াল করো, এটার সাথে যদি এটা মিলাই দেখো তাহলে কী আছে কী নাই সেটা আগে আইডেন্টিফাই করো। এখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে CH2, এখানে হচ্ছে CH2, এখানে হচ্ছে Cl, এখানে হচ্ছে OH। তার মানে কি? তার মানে আমি যদি এই অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রোডাকশন করতে চাই বা উৎপাদন করতে চাই, তাহলে আমার এই দিকের যে Cl আছে সেই Clটাকে তুলে দিয়ে Clটাকে তুলে দিয়ে OH-কে দিকে বসাইতে হবে। অর্থাৎ এইদিকে আমার কি বিক্রিয়া ঘটাইতে হবে? প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সো প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন যদি ঘটাইতে চাই তাহলে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে কী পড়ছিলাম? তোমার SN1, SN1, SN2 এগুলো নিয়ে আমরা ডিটেলস লেকচার পড়াইছিলাম, তাই না? সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন 1, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন 2, এগুলো নিয়ে মেবি আমাদের 23 নম্বর লেকচার ছিল সেটা নিয়ে। এবং আমাদের পুরো ডিটেলস প্রায় 2 ঘন্টার এরকম পড়াইছিলাম, কীভাবে মেকানিজম ঘটে, কীভাবে কাজ করে, ঠিক আছে, সব কিছু পড়াইছিলাম। তো তোমরা যদি এই বিক্রিয়ার মেকানিজমটা তোমাদের জানার দরকার পড়ে তাহলে ওই লেকচারটা তোমরা একটু দেখে আসতে পারো। তাহলে আবার যারা দেখে আসছো এই পর্যন্ত তারা আবার একটু রিভাইজ দিয়ে নাও যে এদিকে বিক্রিয়ার মেকানিজমটা কীভাবে ঘটে, বিক্রিয়াটা কীভাবে ঘটে, ঠিক আছে? আমি জাস্ট এখানে সামারাইজ করে পড়াবো, আমি বিক্রিয়ার পুরো মেকানিজম পড়াবো না, তাহলে আবার 2 ঘন্টা পড়াইতে হবে, আবার করতে হবে। তো তোমরা জাস্ট ওইটা দেখে আসতে পারো। সো এখন যেটা করবো সেটা হচ্ছে এদিকে একটা ব্যাপার, সেটা হচ্ছে এইদিকে যে আমরা স্ট্রং বেসটা যেটা নিব, অর্থাৎ শক্তিশালী ক্ষার যেটা নিব, সেটাকে নিতে হবে অ্যাকুয়াস মিডিয়ামে, নট অ্যালকোহলিক মিডিয়ামে। তুমি যদি সেখানে অ্যালকোহলিক মিডিয়ামে নাও তাহলে সেখানে আলফা বিটা এলিমিনেশন ঘটবে বা আলফা বিটা অপসারণ ঘটবে। ক্লিয়ার? এই জিনিসটা আমি পড়াইছি, এই জিনিসটাও একটা লেকচারের ডিটেলস পড়ায় আসছি যে সেখানে অ্যালকোহলিক দিলে কেন সেখানে তোমার আলফা বিটা ইলিমিনেশন ঘটবে, আর অ্যাকোয়াস দিলে কেন সেখানে তোমার কী ঘটবে? সাবস্টিটিউশন ঘটবে বা প্রতিস্থাপন ঘটবে। সো এখানে CH2Cl তার সাথে যদি আমি OH দিই এবং আমাকে অবশ্যই ব্র্যাকেটে লিখে দিতে হবে অ্যাকোয়াস। সো অ্যাকোয়াস দেওয়ার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যেটা পাওয়া দরকার সেটাই পাবো, অর্থাৎ CH3CH2 দেন OH প্লাস আমরা পাবো হচ্ছে তোমার KCl। ক্লিয়ার? প্লাস পাবো কি? KCl। এখন খেয়াল করো, এদিকে যদি আমরা তাহলে অ্যালকোহলিক সলিউশন দিতাম, অ্যালকোহলিক মিডিয়া দিতাম, তাহলে কী হতো? আমরা যদি অ্যালকোহলিক মিডিয়া দিতাম তাহলে সেখানে আলফা বিটা এলিমিনেশন ঘটতো কীরকম? CH3 দেন হচ্ছে তোমার CH2 দেন হচ্ছে তোমার Cl প্লাস KOH। এখানে আমরা অ্যালকোহলিক সলিউশন দিলাম, অ্যালকোহলিক সলিউশন। সো অ্যালকোহলিক সলিউশন দিলে এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে আলফা বিটা এলিমিনেশন ঘটবে, অর্থাৎ আলফা কার্বন থেকে কার্যকরীমূলক বা তোমার লিভিং গ্রুপ চলে যাবে আর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন যাবে, মাঝখানে একটা দ্বিবন্ধন ফর্ম হবে। সো আলফা কার্বন থেকে যদি ক্লোরিন চলে যায় তাহলে এখান থেকে ক্লোরিন চলে গেলে এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। সো এদিকে হবে CH2 দেন ডাবল বন্ড CH2। সো এখানে আমরা অ্যালকিন পাবো। সো এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখতে হবে। তোমাকে যদি বলে যে সেখানে অ্যালকোহল থেকে তুমি কি প্রোডাকশন করো, তুমি হচ্ছে অ্যালকোহল থেকে তুমি অ্যালকিন প্রোডাকশন করো, তখন তোমাকে অ্যালকোহলিক সলিউশন নিতে হবে। আর যদি বলে যে মানে তোমার অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি অ্যালকিন প্রোডাকশন করো, এটা যদি বলে তাহলে তোমাকে কি করতে হবে? অ্যালকোহলিক সলিউশন নিতে হবে। আর তোমাকে যদি বলে যে অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি অ্যালকোহল প্রোডাকশন করো, তাহলে তুমি নিজেই বুঝবা যে কী করতে হবে, সেখানে অ্যাকোয়াস সলিউশন নিতে হবে। যখন সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন করতে হবে তখন সেখানে কী নিতে হবে? KOH দিতে হবে। এবং এখানে যে বিক্রিয়াটা ঘটে সেটা কোন মেকানিজমের মাধ্যমে ঘটে? সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মাধ্যমে ঘটে। কিসের মাধ্যমে ঘটে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মাধ্যমে। ক্লিয়ার? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মাধ্যমে। আচ্ছা, এটা গেল হচ্ছে একটা প্রিপারেশন। এই প্রিপারেশনের পরে আমরা যেটার মধ্যে প্রিপারেশন করতে পারি সেটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্টের মাধ্যমে, খুব ইম্পর্টেন্ট। এবং গ্রিগনার্ড রিয়েজেন্টের মাধ্যমে কীভাবে করতে হয় সেটা আমি পরে আসছিলাম। এবং গ্রিগনার্ড রিয়েজেন্টের মাধ্যমে অ্যালকোহলের যে প্রোডাকশনের যে প্রক্রিয়া সেটা হচ্ছে তোমার নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন, গ্রিগনার্ড রিয়েজেন্টের মধ্যে পরে আসছে পুরোটাই, সেটাকে বলা হয় নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। এটা কোন বিক্রিয়ার মাধ্যমে ঘটে? নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন।
নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন নিয়ে আমরা একটা ডিটেলস লেকচার পরে আসছি। আর এটা ঘটে হচ্ছে সাবস্টিটিউশন আর এটা ঘটে কি, ফার্স্টটা ঘটে হচ্ছে তোমার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে। আর গ্রিগনার্ড রিয়েজেন্টে ঘটে হচ্ছে তোমার নিউক্লিওফিলিক সংযোজন। এখানে ঘটে কি নিউক্লিওফিলিক সংযোজন, আর এখানে ঘটে কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। সো এখানে যেহেতু সিঙ্গেল বন্ড আছে, সো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন ঘটবে। সো গ্রিগনার্ড রিয়েজেন্টের মাধ্যমে আমরা যে অ্যালকোহলটা প্রোডাকশন করি সেখানে অবশ্যই একটা ডাবল বন্ড থাকতে হবে, কারণ সেটা হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন বা সংযোজনের মাধ্যমে ঘটে। এবং সেটা মেইনলি আমরা এলডিহাইড এবং কিটুন থেকে আমরা কি করি, এলডিহাইড এবং কিটুন থেকে আমরা হচ্ছে তোমার অ্যালকোহল প্রোডাকশন করি। আমরা কি প্রোডাকশন করি, অ্যালডিহাইড এবং কিটুন থেকে অ্যালকোহল প্রোডাকশন করি। সো গ্রিগনার্ড রিয়েজেন্ট মানে কি সেটা তো তোমরা জানো যে এটা হচ্ছে RMgX, অর্থাৎ তোমার অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাকে বলা হয় গ্রিগনার্ড রিয়েজেন্ট। এবং এটা আবিষ্কার করেন ভিক্টর গ্রিগনার্ড মেবি 1906-এ। দেন নোবেল পুরস্কার পান হচ্ছে 1912 সালে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যে সালে নোবেল পুরস্কার পান তার আগের বছর উনি হচ্ছে তোমার কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পান জাস্ট গ্রিগনার্ড রিয়েজেন্ট আবিষ্কারের কারণে। কারণ গ্রিগনার্ড রিয়েজেন্ট দিয়ে আমরা খুব অনেক ভাস্ট এবং ইজিলি সব ধরনের প্রোডাক্টই আমরা মোটামুটি তৈরি করতে পারি। সো দ্যাটস ওয়াই গ্রিগনার্ড রিয়েজেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? সো এখন খেয়াল করো, এখন হচ্ছে আমি যদি এলডিহাইড বা কিটোন নিই, সেখানে আমরা গ্রিগনার্ড রিয়েজেন্টকে বসায় দিলে সেখানে হচ্ছে তোমার অ্যালকোহল প্রোডাকশন হবে। সো গ্রিগনার্ড রিয়েজেন্ট মানে RMgX, এটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। এখন খেয়াল করো, আমরা যদি ফর্মালডিহাইড নিই, অর্থাৎ H দেন CHO এটা যদি নেই, তখন আমরা যদি এইদিকে ধরো যে কোনো একটা দিলাম CH3 দেন Mg দেন দিলাম ধরো যে Cl বা Br দিলাম, ঠিক আছে, CMgBr, ঠিক আছে, CMgBr দিলাম, দূর হ্যাঁ না Cl দিয়েছিলাম, Clই থাক, Cl MgCl, সো CH3 MgCl। তো এটা হচ্ছে তোমার একটা এলডিহাইড, এটা হচ্ছে ফর্মালডিহাইড, এটা হচ্ছে কি তোমার একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট। এখানে তুমি অ্যালকাইল গ্রুপ হিসেবে যা ইচ্ছা তাই নিতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে। আবার কখনো কখনো সেটা তোমার ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত হবে না, কারণ তোমাকে কত কার্বন বিশিষ্ট বললে সেটাও একটা তোমার মাথায় রাখতে হবে, এটা নিয়ে পরে আসতেছি। সো এখানে কি হয় নর্মালি, এখানে হয় যে এখানে কার্বন আর ম্যাগনেসিয়ামের যে বন্ধন আছে, এখানে কার্বন আর ম্যাগনেসিয়ামের যে বন্ধন আছে সেই বন্ধন হচ্ছে আয়নিক, সেই বন্ধন হচ্ছে কি তোমার আয়নিক। অ্যান্ড এটা আয়নিক হওয়ার কারণে, সরি আয়নিক না, এটা হচ্ছে সমযোজী। আর ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের বন্ধবর্তী বন্ধন হচ্ছে তোমার সমযোজী। সো এটা আমি কী বলতেছি উল্টাপাল্টা, ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের বন্ধন হচ্ছে তোমার আয়নিক, দ্যাটস ওয়াই সেখানে তড়িৎ-ঋণাত্মকতার কোনো ফ্যাক্টর কাজ করে না। কিন্তু এখানে কার্বন এবং ম্যাগনেসিয়ামের বন্ধন হচ্ছে তোমার কি সমযোজী। সো এটা সমযোজী হওয়ার কারণে এখানে যেটা হবে সেটা হচ্ছে এদের মধ্যে তড়িৎ-ঋণাত্মকতার ফ্যাক্টর আসবে। এবং এখানে কার্বন হচ্ছে ম্যাগনেসিয়াম থেকে তো অধিক তড়িৎ-ঋণাত্মক, সেটা হওয়ার কারণে এখানে এটা আস্তে আস্তে আংশিক ঋণাত্মক হইতে থাকবে, এটা আস্তে আস্তে আংশিক ধনাত্মক হইতে থাকবে। সো এদেরকে যখন একটা পোলার সলিউশনে আমরা দিব, তখন যেটা হবে পোলার সলিউশনের পজিটিভ নেগেটিভের কারণে এদের মধ্যে যে বন্ধনটা আছে সেই বন্ধনটা একেবারে ভেঙে যাবে। অর্থাৎ আলটিমেটলি একটা টাইমে এখানে যে দুইটা ইলেকট্রন আছে সেই দুইটা ইলেকট্রন সরাসরি এই কার্বন নিয়ে আসবে, ঠিক আছে। অর্থাৎ এই বন্ধনটার তোমার হচ্ছে হেটেরোলাইসিস ঘটবে, অর্থাৎ অসম বিভাজন ঘটবে। এবং অসম বিভাজন ঘটার মাধ্যমে এখানে কি হবে, এখানে হচ্ছে তোমার CH3 দেন এখানে তোমার দুইটা ইলেকট্রন চলে আসলো, দেন এটাকে আমরা একটা নেগেটিভ দেখাবো, আর উৎপন্ন হবে তোমার Mg, এইটা উপরে প্লাস, এখানে হচ্ছে Cl। ক্লিয়ার? সো এখন খেয়াল করো, এখন এটা যেহেতু এলডিহাইড, এখানে কার্বন এবং অক্সিজেনের মধ্যে কার্বন থেকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ-ঋণাত্মকতা বেশি। সো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ-ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এখানে যে দুইটা ইলেকট্রন, সেই দুইটা ইলেকট্রনকে অক্সিজেন তার নিজের দিকে টাইনা নিতে থাকবে, অর্থাৎ অক্সিজেন আস্তে আস্তে আংশিক নেগেটিভ হইতে থাকবে, আর এদিকে যে কার্বন আছে সেই কার্বন আস্তে আস্তে আংশিক পজিটিভ হইতে থাকবে। আর এইদিকে অ্যাকচুয়ালি আমাদের প্রোডাকশন হয়ে রয়েছে, এদিকে হচ্ছে CH3 মাইনাস প্রোডাকশন হয়ে গেছে, আর Mg প্লাস Cl প্রোডাকশন হয়ে গেছে। সো এখন যেটা হবে সেটা হচ্ছে এই যে CH3 মাইনাস, সেটা হচ্ছে একটা কি নিউক্লিওফাইল, কারণ সে কি করতে পারে, সে নিউক্লিয়াসকে অ্যাটাক করতে পারে, সে পজিটিভ কিছুকে অ্যাটাক করতে পারে। সো সে যেটা করবে সে হচ্ছে এই যে CH3 মাইনাস আছে, সে হচ্ছে আলটিমেটলি আমাদের এই যে কার্বন আছে সেই কার্বনের দিকে অ্যাটাক করবে। কারণ এই কার্বনের দিকে যখন অ্যাটাক করবে তখন এই কার্বন এই CH3-র সাথে সে বন্ধন তৈরি করা শুরু করবে। সো এটা মাইনাস তাহলে পজিটিভকে আকর্ষণ করছে, পজিটিভকে আকর্ষণ করে এখানে হচ্ছে তোমার H দিলাম, দেন এখানে C দিলাম, দেন এখানে H দিলাম, দেন এখানে যদি CH3 ফুল বন্ধন তৈরি করে ফেলে, ঠিক আছে, তাহলে এখানে ডাবল বন্ড অক্সিজেন রাখা যাবে না, কজ হচ্ছে এখানে কার্বনের 5টা হাত হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি যেটা হবে, এখানে তো অক্সিজেন তো তার নিজের দিকে ইলেকট্রন টাইনা নিতেছিল, একটা টাইমে কি করবে, অক্সিজেন তার নিজের দিকে সম্পূর্ণ ইলেকট্রন টাইনা নেবে। মানে আলটিমেটলি আমরা দেখাইতে পারবো যে এদিকে যে অক্সিজেনটা আছে তার কাছে দুইটা ইলেকট্রন এই বন্ধনের, অ্যান্ড এটা হচ্ছে নেগেটিভ। অ্যান্ড এটা যখন নেগেটিভ হবে তখন এই নেগেটিভটার সাথে এখানে যে পজিটিভ আছে সেই পজিটিভটা গিয়ে ঠিক সেখানে সংযুক্ত হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার ও এটার মাইনাস থাকবে না, এটা হয়ে যাবে OMgCl। ক্লিয়ার?
এখন এটাকে আমরা কি করব, আদ্র বিশ্লেষণ করাবো। এখন এটাকে কি করব, আদ্র বিশ্লেষণ করাবো, অর্থাৎ এখানে তোমার H2O দিব, H2O থেকে আমরা যে H+ পাবো, সেই H+ কি করবে, সেই H+ কি করবে, এইখানের যেই এখানে যে MgCl আছে সেটাকে উঠায় দিবে, সেটাকে উঠায় দিয়ে এখানের, অর্থাৎ আদ্র বিশ্লেষণ করলে মানে কি, পানির দুইটা দুইটা ডিফারেন্ট পার্টসের যোগ হয়। কীভাবে যোগ হবে, এখানের যেই H+ আছে সেই H+ যাবে এখানে O এর সাথে গিয়ে সংযুক্ত হবে, H দেন C দেন এখানে হবে OH দেন এখানে হবে তোমার H দেন এখানে CH3, আর যেই OH আছে পানির তো OH মাইনাস আর একটা পোর্শন আছে, সেই OH মাইনাস গিয়ে সংযুক্ত হবে MgCl এর সাথে, অর্থাৎ আমরা পাবো MgOHCl। নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন, কেন নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন, কারণ এখানে যে একটা প্রথম বিক্রিয়ার প্রথম ধাপে যেই অ্যাটাকটা ঘটতেছে সেই অ্যাটাকটা হচ্ছে নিউক্লিওফাইলের মাধ্যমে। এখন দেখো MgCl কিন্তু একটা ইলেকট্রোফাইল, কারণ এটা কিন্তু পজিটিভ, সে ইলেকট্রনকে আকর্ষণ করবে, আর সে কিন্তু অক্সিজেনের ইলেকট্রনকে আকর্ষণ করে যায়, তার সেই জন্য কিন্তু সেটাকে ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন বলা যাবে না। কজ কি, কজ ডেফিনেশন অনুযায়ী নিউক্লিওফিলিক বলবা নাকি ইলেকট্রোফিলিক বলবা সেটা ডিপেন্ড করে ফার্স্ট স্টেপের উপরে। বিক্রিয়ার প্রথম স্টেপে যে অ্যাটাক করতেছে সেইটার উপর নামকরণ করা হয়েছে। তো এখানে বিক্রিয়ার প্রথম স্টেপে অ্যাটাক করতেছে হচ্ছে তোমার একটা নিউক্লিওফাইল, সো বিক্রিয়ার প্রথম স্টেপে যেহেতু একটা নিউক্লিওফাইল অ্যাটাক করতেছে, সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ কল্ড, অ্যান্ড অ্যাটাক করে সে যদি অ্যাড হয়ে যাইতেছে, দ্যাটস ওয়াই দ্যাট ইজ কল্ড নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন, যেহেতু সে অ্যাড হয়ে যেতেছে, দ্যাটস ওয়াই সেটা নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। ক্লিয়ার? সো এই নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশনের মাধ্যমে ফর্মালডিহাইড থেকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল প্রোডাকশন করতে পারি। 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল মানে কি, যে এখানে যে OH আছে, এখানে যে OH যেই কার্বনের সাথে সংযুক্ত, সেই কার্বন সরাসরি একটা কার্বনের সাথে সংযুক্ত, সো এটাকে বলা হয় 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে? সো আমরা যদি ফর্মালডিহাইড নিই তখন আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। আমরা কি পাচ্ছি, আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছি। আমরা কি পাচ্ছি, 1 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছি, আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছি, 1 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছি। ক্লিয়ার? এখন আমরা যদি তোমার ফর্মালডিহাইড ছাড়া অন্য কোনো এলডিহাইড নেই, যেমন ধরো যে CH3 দেন হচ্ছে তোমার CHO নেই, সেটার সাথে যদি আমরা তোমার গ্রিগনান্ট রিয়েজেন্ট দিই, ধরো CH3MgCl, এখানে কি ঘটবে, এখানে হচ্ছে CH3 গিয়ে এখানে অ্যাটাক করবে, সো অ্যাটাক করার পরে এখানে হচ্ছে এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, সো এটা অ্যাটাক করবে এখানে, আর এটা অ্যাটাক করবে এখানে, আলটিমেটলি এখানে গিয়ে মানে তোমার H বসবে শেষমেশ। ঠিক আছে? সো যেটাই হোক আমরা জাস্ট বসায় দিই, এখানে হচ্ছে তোমার গিয়ে এটা বসলে H3C, এটা কিন্তু আগেও একবার পড়াইছি, H3C আবার পড়াইতেছি যাতে তোমাদের মাথায় থাকে, দেন CH3 দেন হচ্ছে তোমার এদিকে হচ্ছে OH দেন হচ্ছে এদিকে তোমার H প্লাস MgOHCl। ঠিক আছে? সো এখন খেয়াল করো, আমরা ফর্মালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড আমরা নিই না কেন, সেখানে হচ্ছে তোমার 2 ডিগ্রি অ্যালকোহল প্রোডাকশন হবে। কত ডিগ্রি অ্যালকোহল প্রোডাকশন হবে? 2 ডিগ্রি অ্যালকোহল। সেখানে কত ডিগ্রি অ্যালকোহল প্রোডাকশন হবে? 2 ডিগ্রি অ্যালকোহল। সো এখানে দেখো, এখানে OH যেই কার্বনের সাথে সংযুক্ত, সেই কার্বন সরাসরি দুইটা কার্বনের সাথে সংযুক্ত, সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ 2 ডিগ্রি অ্যালকোহল। অ্যান্ড দ্যাট মিনস ফর্মালডিহাইড নিলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। দেন আমরা যদি তোমার কিনি ফর্মালডিহাইড ছাড়া যদি অন্য কোনো এলডিহাইড নিই, তাহলে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। অ্যান্ড আমরা যদি সেইখানে তোমার কিটোন নিই, তাহলে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। আমরা যদি কিটোন নিই তাহলে কী পাবো? 3 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার? সো এখানে এখন আমরা কী নিব? এখানে এখন আমরা কিটোন নিব। এখানে এখন আমরা কী নিব? এখানে এখন আমরা কিটোন নিব। ক্লিয়ার? সো এখন খেয়াল করো, এখানে যদি কিটোন নেই, ধরো এটা হচ্ছে তোমার CO, দেন এখানে CH3, এখানে CH3, দেন এখানে CH3। ঠিক আছে? সো এদিকে কিটোন নিলে দেন CH3, দেন আমরা যদি MgCl নিই, তাহলে দেওয়ার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, খেয়াল করো এদিকে তাহলে কার্বনের সাথে কি সংযুক্ত হবে? একটা CH3, আর অক্সিজেনের সাথে সংযুক্ত হবে একটা OH। তো আমরা এখানে পাবো যে তোমার CH3, দেন এইদিকে পাবো CH3, দেন হচ্ছে তোমার এদিকে হচ্ছে C, দেন এদিকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এদিকে হচ্ছে OH পাবো, আর এদিকে হচ্ছে আর একটা CH3 পাবো। সো আলটিমেটলি আমরা যেটা পাইতেছি সেটা হচ্ছে এদিকে CH3 এদিকে চলে আসবে। এখন এদিকে যদি CH2 থাকতো, তাহলে CH2 পুরাটা এসে সংযুক্ত হইতো। এদিকে যদি CH2 থাকতো, তাহলে এই পুরাটা এসে সংযুক্ত হইতো। ঠিক আছে? সো এখন খেয়াল করো এটা হচ্ছে তোমার কি, তাহলে এটা হচ্ছে তোমার OH। সো OH যেই কার্বনের সাথে সংযুক্ত, সেই কার্বন সরাসরি 3টা কার্বনের সাথে সংযুক্ত, এই কার্বন, সো দ্যাট ইজ 3 ডিগ্রি অ্যালকোহল। সো আমরা এই জিনিসটা এখান থেকে শিখতে পারি যে এলডিহাইড বা কিটোন থেকে গ্রিগনান্ট রিয়েজেন্টের মাধ্যমে আমরা অ্যালকোহল প্রোডাকশন করতে পারি। অ্যান্ড সেই ক্ষেত্রে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি তিনটা অ্যালকোহলই প্রোডাকশন করা যায়। 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য আমরা কী নিব? ফর্মালডিহাইড নিব। ফর্মালডিহাইডের সাথে এনি টাইপ অফ গ্রিগনান্ট রিয়েজেন্ট, তাহলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। আর ফর্মালডিহাইড ছাড়া অন্য কোনো এলডিহাইড নিলে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। আর আমরা যদি তোমার কিটোন নিই, তখন আমরা কী পাবো? 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। এবং এখানে মানে তুমি এখানে কোনটা নিবা সেটা ডিপেন্ড করবে যে এখানে তুমি কি প্রোডাকশন করতেছো সেটার উপরে। সেটা নিয়ে আগেও অনেক ডিটেলসে একটা লেকচারে পড়ানো হয়েছিল। ক্লিয়ার? দ্যাটস এখানে আর বেশি জিনিস পড়াইতেছি না। ক্লিয়ার? ওকে।
সো এখন এটাই ছিল মোটামুটি এই এই 2-3টা প্রসেসই ছিল তোমার মানে প্রিপারেশন আমরা আবার আসবো আমাদের আজমল স্যারের বইয়ের সরি আজমল স্যার না, আমি জুওলজির কথা বলতেছি, আমাদের হাজার নাক স্যারের বই এটা নিয়ে আসবো। বাট আমরা এখন যেটা যাবো সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন, অর্থাৎ শনাক্তকরণে, ঠিক আছে, শনাক্তকরণ। এবং এটা মাথায় রাখো, গ্রিগনার্ড রিএজেন্টের মাধ্যমে অ্যালকোহল প্রস্তুতি কিন্তু পরীক্ষায় আসবে, মাথায় রাখো এটা কিন্তু ফেমাস একটা মানে সিকিউর কোয়েশ্চেন, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখো, ফেমাস একটা সিকিউর কোয়েশ্চেন। যদি আমরা সামনে সিকিউর একটা প্রজেক্ট স্টার্ট করার একটা ইচ্ছা আছে, সিকিউ মানে সলভ একটা প্রজেক্ট স্টার্ট করার ইচ্ছা আছে, যাই হোক আগে আমরা বেসিক শেষ করি। এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে যে শনাক্তকরণ। সো শনাক্তকরণে আমরা যাব। সো শনাক্তকরণের জন্য আমাদের অ্যালকোহলের একটা ধর্ম শিখতে হবে, ধর্মটা আগেও পড়াইছি, বারবার পড়ে আসতেছে, খেয়াল করো। অ্যালকোহল ধরো এটা হচ্ছে CH3, দেন এটা হচ্ছে CH3 দেন CH2, দেন ধরো যে CH2, এদিকে হচ্ছে হাইড্রোজেন, এদিকে হচ্ছে অক্সিজেন, এদিকে হচ্ছে OH, CH2 OH। তো এটা হচ্ছে একটা অ্যালকোহল। সো আমি আগের একটা লেকচারে পরে আসছিলাম যে অ্যালকোহল সেখানে অ্যাসিড ধর্ম শো করতে পারে, আবার ক্ষার ধর্ম সে শো করতে পারে। কিভাবে? এখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? অক্সিজেনের বেশি। সো অক্সিজেন নেগেটিভ, আংশিক নেগেটিভ, হাইড্রোজেন আংশিক পজিটিভ হইলো। কোনো একটা পোলার সলিউশন দিলা, সে পোলার সলিউশন দেওয়ার পরে সেখান থেকে হাইড্রোজেনটা পুল হয়ে, যেহেতু সে তার আংশিক পজিটিভ আছে, সেটা পুল হয়ে পুরোটা H+ আকারে চলে আসলো। সো এটা যদি H+ আকারে চলে আসে তখন কী হবে? যারা H+ দান করে তারা অ্যাসিড। আবার এটা না হয়ে এখানে হইতে পারে কার্বনের এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কম। সো কার্বন হলো আংশিক পজিটিভ, এটা হলো আংশিক নেগেটিভ। কোনো একটা পোলার সলিউশনে দিলা, এইখানের যে বন্ধন, সেই বন্ধনটা ভাঙা এটা পুরোটা চলে আসতে পারে। সো এটা যদি পুরোটা চলে আসে তখন OH- আসতেছে, খেয়াল করো, OH-। সো এরা তাহলে একটা দ্রবণে OH- দিতেছে। সো এটা OH- যে দিতেছে, দ্যাট মিনস কি তারা বেস বা তারা ক্ষার। এখন এই যে তারা অ্যাসিড দিতেছে বা এই যে তারা বেস দিতেছে, দুইটা দেওয়ারই প্রবাবিলিটি আছে। এখন সে কোনটা দিবে সেটা ডিপেন্ড করবে তার সামনে তুমি কাকে দিতেছো। তার সামনে যদি তুমি তাকে একটা অ্যাসিড দেও তাহলে সে একটা ক্ষারের মতো আচরণ করবে, আর তার সামনে যদি তুমি একটা ক্ষার দেও তাহলে সে অ্যাসিডের মতো আচরণ করবে। ব্যাপারটা বারবার আমি বলে আসতেছি যে অ্যালকোহলের সামনে যদি তুমি কি দেও, অ্যালকোহলের সামনে যদি তুমি অ্যাসিড দাও তাহলে সে বেজ হয়ে যাবে, সে ক্ষার হিসেবে আচরণ করবে, সে OH- দান করবে। আর অ্যালকোহলের সামনে যদি তুমি কি দাও, অ্যালকোহলের সামনে যদি তুমি ক্ষার দাও তখন সে অ্যাসিড হিসেবে আচরণ করবে, অর্থাৎ সে অ্যাসিড হয়ে যাবে, সে H+ দান করবে। ক্লিয়ার? এটা ডিপেন্ড করবে। আর এখানে কোন বন্ধন ভাঙবে সেটা ডিপেন্ড করবে যে এইটার সামনে তুমি কাকে দিচ্ছ, অ্যাসিড দিচ্ছ নাকি ক্ষারকে দিচ্ছ। ক্লিয়ার? সো এখন খেয়াল করো, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ইয়া থেকে আমরা একটা পরীক্ষার আনতে পারি যে ধাতব সোডিয়াম সহ পরীক্ষা। খেয়াল করো, ধাতব সোডিয়াম সহ পরীক্ষা, এগুলো এখন তোমরা পানির মতো বুঝবো। ধাতব সোডিয়াম সহ পরীক্ষা, এখানে সোডিয়াম কি ধাতু ভাই? একটা ক্ষার ধাতু, তাই না? সোডিয়াম কি ধাতু? ক্ষার ধাতু। কারণ সোডিয়াম হচ্ছে, আমরা জানি যে এখানে তোমার আমাদের পর্যায় সারণীর বাম দিকে অবস্থিত, এবং বাম দিকে অবস্থিত যে ধাতুগুলো আছে সেগুলো কি মোটামুটি ক্ষার ধাতু। এবং এই ক্ষার ধাতু, তাহলে এটা ক্ষার, তাহলে এখন আমরা যদি এটাকে যদি অ্যালকোহলের সামনে দিই, আচ্ছা ক্ষার ধাতুর আরেকটা বৈশিষ্ট্য কি? ক্ষার ধাতুর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে যদি আমরা অ্যাসিডের কোনো সামনে দিই তখন এটা যেটা করে অ্যাসিডের হাইড্রোজেনকে সেটা প্রতিস্থাপিত করে, অর্থাৎ এখানে অ্যাসিডের হাইড্রোজেনকে সেটা প্রতিস্থাপিত করে সে তৈরি করবে হচ্ছে NaCl + H2, ঠিক আছে? এদিকে অবশ্যই দুইটা লাগবে। সো NaCl প্লাস কি H2, সমতা করে নাও, দ্যাট ডাজন্ট ম্যাটার, সমতা দেখাইলামই না, সমতা তোমরা করে নেবে। এদিকে কি হবে? NaCl + হাইড্রোজেন গ্যাস। অর্থাৎ এখানে আমরা যখনই তোমার তোমার ধাতুর সাথে, ক্ষার ধাতুর সাথে যখন তোমার অ্যাসিডের বিক্রিয়া ঘটাবো তখন এই ক্ষার ধাতু কী করবে? অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে সেখানে বসে যাবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। সো এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্ষার ধাতুর ক্যারেক্টার যখন সে অ্যাসিডের সামনে আসে। এখন আমরা কি করলাম? এখন আমরা অ্যালকোহলের সামনে, অর্থাৎ ধরো যে ROH, এটা একটা অ্যালকোহল। সো এই অ্যালকোহলের সামনে আমরা কি করলাম? এই অ্যালকোহলের সামনে আমরা আইনা দিলাম হচ্ছে ক্ষার ধাতুকে, যখন বিক্রিয়া করবে। তাহলে এটা যেহেতু ক্ষার ধাতু, এটা যেহেতু ক্ষার, সো এখন অ্যালকোহলটা অ্যাসিড হিসেবে কাজ করবে। এটা যেহেতু ক্ষার, সো অ্যালকোহলটা কী হিসেবে কাজ করবে? অ্যাসিড হিসেবে কাজ করবে। সো এটা যেহেতু ক্ষারকে আমি দিলাম, সো এটা এখন কী হিসেবে কাজ করবে? অ্যাসিড হিসেবে কাজ করবে। এটা যদি অ্যাসিড হিসেবে কাজ করে তাহলে কি হবে? তাহলে এখান থেকে সে অ্যাসিড হিসেবে কাজ করে, সে H+ কে দান করবে, সে তোমার OH কে দান করবে না। এবং আমরা কি বললাম যে এই সোডিয়াম কি করে, ধাতুগুলো কি করে, যদি কোনো একটা অ্যাসিড পাই তাহলে সেই অ্যাসিডের হাইড্রোজেনকে সে প্রতিস্থাপন করে। অ্যাসিডের কি করে? অ্যাসিডের হাইড্রোজেনকে সে প্রতিস্থাপন করে। তাহলে এখানে অ্যাসিডের হাইড্রোজেনকে যদি সে প্রতিস্থাপিত করে তাহলে সেটা RONA হইল। আর এখানে আমরা পাইলাম হচ্ছে হাইড্রোজেন গ্যাস। ক্লিয়ার? এখানে পাইলাম কি? হাইড্রোজেন
গ্যাস। এখন বুঝতে পারছো এখানে আমরা কী পেলাম, হাইড্রোজেন গ্যাস। একটা উদাহরণ দিই, যেমন CH3 দেন CH2OH, তার সাথে আমরা Na দিলাম, তাহলে আমরা কী পাবো, CH3 দেন CH2 দেন ONA প্লাস H2। ক্লিয়ার? আচ্ছা ওকে, এখন খেয়াল করো, এটা একটা আইডেন্টিফিকেশন প্রসেস। আমরা এখানে H2 গ্যাস পাচ্ছি, এটা একটা আইডেন্টিফিকেশন প্রসেস। এবং এখানে কিন্তু তোমরা কিন্তু এটা জাস্ট আইডেন্টিফিকেশনটা পড়ার দরকার আছে, এই জিনিসটা খুব মাথায় রাখতে হবে। কজ আমরা যখন ইথারে যাব, তখন ইথার থেকে অ্যালকোহলকে আলাদা করা শিখতে হবে। ইথার নর্মালি এই রিয়াকশান দিবে না, কজ ইথার অ্যাসিডিটি শো করে না। তুমি ইথারের সাথে দাও, তুমি ধরো যে এখানে একটা ইথার দাও, যে CH3O CH3, এটার কি কোনো অ্যাসিড ধর্ম দেখানোর কোনো প্রবাবিলিটি আছে? নাই। সো এটাকে যদি তুমি ক্ষারের সাথে দাও, সোডিয়ামের সাথে দোষটা বিক্রিয়া করবে না। সো এটা হচ্ছে ডিফারেন্সিয়েটিং আইডেন্টিফিকেশান। তুমি ইথার থেকে অ্যালকোহলকে ডিফারেন্সিয়েটিং করতে পারবা। তোমাকে ইথার দেওয়া হলো বা নাকি অ্যালকোহল দেওয়া হলো, তুমি সেটা আইডেন্টিফিকেশন করতে পারবা যে যেটা হাইড্রোজেন গ্যাস দিবে সেটা হচ্ছে কি তোমার, যেটা হাইড্রোজেন গ্যাস দিবে সেটা হচ্ছে কি অ্যালকোহল, যেটা হাইড্রোজেন গ্যাস দিবে না সেটা ইথার। না আরও পরীক্ষা আছে এরকমভাবে অ্যালকোহলের, যেগুলো আমরা যখন ইথারে যাব তখন আবার এগুলার ডিভিশনে চলে আসবে। তাহলে কি বললাম, এখন খেয়াল করো, এখন হচ্ছে PCl5 দিয়ে আমরা পরীক্ষা করতে পারি। PCl5 হচ্ছে বা অথবা PCl3 দিয়ে আমরা পরীক্ষা করতে পারি। সো PCl5 এবং PCl3 তারা হচ্ছে লুইস অ্যাসিড, অ্যাসিড। সো এই অ্যাসিডের সামনে আমরা যেহেতু এরা হচ্ছে লুইস অ্যাসিড PCl5 কীভাবে লুইস অ্যাসিড সেটা একটু কমপ্লিকেটেড, বাট PCl3 কেন লুইস অ্যাসিড সেটা তুমি ভিতরে গিয়ে ঘাইটা দেখো, তার অষ্টকই পূরণ হয় নাই। ঠিক আছে, সো অষ্টক যেহেতু পূরণ হয় নাই, তার দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে, সো দুইটা ইলেকট্রন দরকার। সো যাদের দুইটা ইলেকট্রনের ঘাটতি থাকে, যারা দুইটা ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাবিলিটি রাখে, ঠিক আছে, তাদেরকে বলা হয় লুইস অ্যাসিড। আর যারা দুইটা ইলেকট্রন দান করার ক্যাপাবিলিটি রাখে, তারা হচ্ছে লুইস বেস বা লুইস ক্ষার। এখন আমি যদি PCl5কে দিই, ধরো ROH, এখানে যদি আমি PCl5কে দিই, PCl5 অথবা PCl3, তারা যেহেতু লুইস অ্যাসিড, তার সামনে অ্যালকোহলটা কি হিসেবে কাজ করবে, ক্ষার হিসেবে কাজ করবে। মানে কি, এখানে তোমার যে OH যে বন্ধন আছে, সেই OH বন্ধন এখানে ভাঙা যাবে। OH বন্ধন যখন ভাঙা যাবে তখন কি হবে ভাই, তখন এদিকে OH-এর জায়গাটাতে একটা Cl আইসা এই জায়গাটা দখল করবে, অর্থাৎ RCl অ্যালকাইল হ্যালাইড হবে। আর যেটা হবে প্লাস হচ্ছে তোমার POCl3 হবে। আর এখান থেকে তোমার একটা যে হাইড্রোজেন গেছিল, সেই হাইড্রোজেন গিয়ে এখানের একটা Cl এর সাথে বিক্রিয়া করবে, HCl প্রোডাকশন করবে। এখানে কি প্রোডাকশন করবে, HCl। খেয়াল করো কি প্রোডাকশন করবে, HCl। তাহলে এখন যেটা হবে সেটা খেয়াল করো, এখানে ধরো যে OH পুরাটা রিলিজ হয়ে সেখানে Cl বসছে। O এর সাথে তিনটা ক্লোরিন সংযুক্ত হয়েছে, আর OH এর যে একটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনের সাথে পরে ক্লোরিন সংযুক্ত হয়েছে, HCl। এখন এই HClটাকে যদি আমরা কি করি, এই HClটাকে যদি আমরা তোমার কিসের মধ্যে ধরি, এই HClটাকে যদি আমরা তোমার NH3 অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের মধ্যে যদি ধরি, তখন দেখা যাবে যে সেটা উৎপন্ন করবে হচ্ছে NH4Cl। কারণ NH3 আর HCl বিক্রিয়া করলে কি হবে, NH4Cl উৎপন্ন করবে। এই NH4Cl হচ্ছে তোমার সাদা ধোঁয়া, এরা হচ্ছে কি দেয়, সাদা ধোঁয়া। অর্থাৎ ধরো এখানে অ্যালকোহলের মধ্যে আমি PCl5 দিলাম, সে উৎপন্ন করতেছে হচ্ছে HCl। অ্যান্ড সে যেহেতু HCl উৎপন্ন করতেছে, এখন HCl যেখানে উৎপন্ন হইতেছে সেখানে আমি কী করবো, অ্যামোনিয়ার ধোঁয়া ছাড়বো, অ্যামোনিয়া গ্যাসটা ছাড়বো। সো অ্যামোনিয়া গ্যাস যখন ছাড়বো, যদি সেখানে HCl উৎপন্ন হয়ে থাকে, যদি সেটা অ্যালকোহল হয়ে থাকে, তাহলে মাস্ট বি সেখানে HCl প্রোডাকশন হবে। HCl প্রোডাকশন হলে মাস্ট বি সেখানে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে সে NH4Cl উৎপন্ন করবে, যে ধোঁয়াটা আমি ছাড়লাম অ্যামোনিয়ার ধোঁয়াটা, সেটা এখন সাদা ধোঁয়া হয়ে যাবে। তো তখন আমরা বুঝতে পারবো যে আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা অ্যালকোহল ছিল। কিন্তু এখন যদি তোমাকে ইথার দিই, ইথার তো এই রিয়াকশান দিবে না, মানে সেখানে কি হবে না, সেখানে NH4Cl এর আমরা সাদা ধোঁয়া পাবো না। কেন পাবো না, কারণ ইথারের সাথে বিক্রিয়া করে PCl5 বিক্রিয়া করে HCl প্রোডাকশন করে না। ক্লিয়ার, HCl প্রোডাকশন করে না। সো এটা গেল একটা পরীক্ষা। তারপরে হচ্ছে তোমার লুকাস বিকারক দ্বারা পরীক্ষা। লুকাস রিয়েজেন্টটা অ্যাকচুয়ালি আইডেন্টিফিকেশন কি, অ্যালকোহল এবং অ্যালকোহলের মধ্যে আইডেন্টিফিকেশন। অর্থাৎ তোমাকে তিন ধরনের অ্যালকোহল দেওয়া হলো। 3 ধরনের অ্যালকোহলের মধ্যে একটা হচ্ছে ধরো তোমার অ্যালকোহল, এটা কি বলে 1 ডিগ্রি অ্যালকোহল, আরেকটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, আরেকটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। এতক্ষণ পর্যন্ত আমরা যে আইডেন্টিফিকেশন পড়লাম বা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট পড়লাম, সেটা হচ্ছে অ্যালকোহল এবং ইথারের মধ্যে, যে কোনো টাইপের অ্যালকোহল এবং ইথারের মধ্যে বা অন্য একটা গ্রুপের সাথে সেটা আইডেন্টিফাই করে, মানে তোমার ডিফারেন্সিয়েট করে। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে অ্যালকোহলদের মধ্যে ডিফারেন্সিয়েটিং করা, অর্থাৎ কোনটা 1 ডিগ্রি অ্যালকোহল, কোনটা 2 ডিগ্রি অ্যালকোহল, কোনটা 3 ডিগ্রি অ্যালকোহল। তোমাকে অ্যালকোহলে আমি দিলাম, বাট তোমাকে বললাম কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি, এটা যাচাই করো। তখন তুমি কি করবা খেয়াল করো,
কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি দেওয়া হলো। তাহলে এখন তুমি কীভাবে যাচাই করবা, সেইটা তুমি আইডেন্টিফাই করবা হচ্ছে লুকাস রিয়েজেন্ট দ্বারা। লুকাস রিয়েজেন্ট মানে কি? লুকাস রিয়েজেন্ট মানে হচ্ছে তুমি HCl নিলা, তার সাথে যদি তুমি ZnCl2 নাও, তার সাথে যদি ZnCl2 নাও, অ্যান্ড ZnCl2 ইজ এ লুইস অ্যাসিড। ZnCl2 ইজ এ লুইস অ্যাসিড। ZnCl2 কেন লুইস অ্যাসিড? আমি তোমাদেরকে এখনও লুইস অ্যাসিড খাওয়ার সম্পর্কে এখনও পড়াই নাই। লুইস অ্যাসিডের ডেফিনেশন হচ্ছে যাদের আমি মানে পড়াই নাই বলতে আমি এখন একেবারে ডিটেলস পড়াই নাই। অ্যাসিড বেস নিয়ে তোমাদের অন্তত প্রায় 2 ঘন্টার মতো লেকচার লাগবে যদি একেবারে রিয়েলি ফিল করতে চাও। এখন এদিকে লুইস অ্যাসিডের ডেফিনেশনটা কি? লুইস অ্যাসিডের ডেফিনেশন হচ্ছে যাদের 2টা ইলেকট্রন ঘাটতি আছে এবং যারা 2টা ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাবিলিটি রাখে তাদেরকে বলা হয় কি? লুইস অ্যাসিড। যারা কি করে 2টা ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাবিলিটি রাখে তাদেরকে বলা হয় হচ্ছে তোমার লুইস অ্যাসিড। এখন এই যেই সমস্ত এটা হচ্ছে একটা লবণ, এই লবণটাকে লুইস অ্যাসিড একটা সেন্সে বলা যায়। কারণ লুইস অ্যাসিডে যখন আমি টাইপ করাবো তখন দেখবা যে সমস্ত লবণ তোমার আয়ন হয়ে, যে সমস্ত লবণ তারা খুব সহজে আয়নে পরিণত হয় এবং আয়নে এমনভাবে পরিণত হয় যেন তারা 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তখন তাদেরকেও আমরা লুইস অ্যাসিড বলবো। এখন খেয়াল করো, তুমি NaCl নিলা, NaCl তো পানিতে গিয়া সেটা একটা বিক্রিয়ার মধ্যে গিয়ে সেটা ভাঙা Na+ হইতে পারে আর Cl- হইতে পারে, তাই না? Cl- হইতে পারে, কিন্তু এই Na+ কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। লুইস অ্যাসিডের ডেফিনেশন হচ্ছে যারা 2টা ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাবিলিটি রাখবে তারাই হচ্ছে কি অ্যাসিড। তো তুমি ZnCl2 নাও, ZnCl2 যখন তুমি দিলা তখন সেটা গিয়ে Zn2+ হবে প্লাস 2Cl- হবে, তাই না? এভাবে সে ভাঙবে, কারণ Zn-এর যোজনী হচ্ছে 2, সে 2+ আকারে আয়নে ভাঙবে। সো এইদিকে Zn2+ যেহেতু হচ্ছে, তো Zn যেহেতু এদিকে আমরা কি পাচ্ছি, Zn2+ হচ্ছে, তার মানে এইখানে তোমার কি হইতেছে, আমরা এই Zn ইচ্ছা করলে এখন 2টা ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাবিলিটি রাখে, কারণ কি তার 2+ আছে, সে 2টা ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাবিলিটি রাখে। সো এই যে যাদের 2টা ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাবিলিটি আছে তারাই হচ্ছে কি লুইস অ্যাসিড। তার মানে লুইস অ্যাসিডের একটা ডেফিনেশনকে আমরা একটু মডিফাই করে বলতে পারি যে সমস্ত লবণ আয়নে যখন বিশ্লিষ্ট হয় তখন যদি তাদের 2টা ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাবিলিটি থাকে তখন তাদেরকে বলা হয় কি তোমার লুইস অ্যাসিড। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে একটা লুইস অ্যাসিড। তাহলে এখন খেয়াল করো, আমরা HCl এর সাথে আমরা একটা লুইস অ্যাসিড দিলাম এবং লুইস অ্যাসিড দিয়ে আমরা কি করব, একটা বিক্রিয়া ঘটাবো, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। সো এখন লুকাস রিয়েজেন্টের মাধ্যমে যখন বিক্রিয়া ঘটাবো তখন দেখা যাবে যে 3 ডিগ্রি অ্যালকোহল সাথে সাথে বিক্রিয়া দিয়ে দিবে, 3 ডিগ্রি অ্যালকোহল সাথে সাথে বিক্রিয়া দিয়ে দিবে, ইনস্ট্যান্টলি বিক্রিয়া দিয়ে দিবে, ইনস্ট্যান্টলি বিক্রিয়া দিয়ে দিবে। 2 ডিগ্রি অ্যালকোহল দেখা যাবে যে 5 থেকে 10 মিনিট পরে বিক্রিয়া দিবে। 1 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া দিতেই চাইবে না, তারপরেও যদি অনেক টেম্পারেচার দেওয়া হয়, অনেক কিছু দেওয়া হয়, তারপরে 1-2 দিন পরে মনে হয় যে নাকি দেই না। আচ্ছা, মানে খুব দিতেই চায় না, ঠিক আছে? সো এটাকে আমরা জাস্ট এইভাবে রেখে দিই। মানে তোমার হচ্ছে এখানে তোমার বিক্রিয়া দিবে, এখানে হচ্ছে তোমার সাদা উদ্যোগক্ষেপ সৃষ্টি করে, এরা হচ্ছে হোয়াইট প্রিসিপিটেশন সৃষ্টি করে, সাদা উদ্যোগক্ষেপ সৃষ্টি করে। তো এখানে হোয়াইট প্রিসিপিটেশন ইনস্ট্যান্টলি সৃষ্টি হয়ে যাবে। 2 ডিগ্রি অ্যালকোহল নিলে সেখানে 5 থেকে 10 মিনিট লেট হবে হোয়াইট প্রিসিপিটেশন সৃষ্টি হইতে। 1 ডিগ্রি অ্যালকোহল নিলে সেখানে যেটা সৃষ্টি হবে, হোয়াইট প্রিসিপিটেশন নর্মালি হবে না, তবে অনেক বেশি টেম্পারেচার দিলে, অনেক কিছু করলে পরে সেদিকে দেখা যাবে যে এক ধরনের তৈলাক্ত দ্রবণের সৃষ্টি হইতেছে, দ্রবণের সৃষ্টি হইতেছে। প্রিসিপিটেশন মানে সাদা উদ্যোগক্ষেপ পড়তেছে না। এখন খেয়াল করো, এই জায়গাটাতে অনেক কিছু বুঝার আছে এই জায়গাটাতে। বিক্রিয়াটা কিভাবে ঘটে সেটা মেকানিজমটা আগে একটু দেখো। বিক্রিয়াটা ঘটে হচ্ছে তোমার SN1 মেকানিজমে। SN1 মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1। আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1 এর লেকচারে যদি তুমি যাও তাহলে দেখবা যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1 এর ক্ষেত্রে কি ঘটে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1 এর বিক্রিয়াটা ঘটে হচ্ছে তোমার 2টা ধাপে, 2টা প্রসেসে, এবং এই 2টা প্রসেসের মাধ্যমে যে ঘটে সেখানে ফার্স্ট প্রসেসে হচ্ছে তোমার কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। চলে যাও SN1 SN2 রিঅ্যাকশনের যদি চলে যাও, মেবি মোস্ট প্রবাবলি 23 নম্বর লেকচার যদি চলে যাও তাহলে তোমরা ডিটেলস পড়ে আসতে পারবে। SN1 SN2 নিয়ে 2 ঘন্টা লেকচার পড়ানো হয়েছে, তো সেখানে এই জিনিসটা বোঝানো হয়েছে। তাহলে তার মানে কি সেখানে SN1 রিঅ্যাকশনে ঘটে, অর্থাৎ সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1 রিঅ্যাকশনে ঘটে, এবং সেখানে ফার্স্ট স্টেপে হচ্ছে তোমার কার্বোক্যাটায়ন প্রোডাকশন হয়। এই জায়গাটাতে খুব ইম্পর্টেন্ট বোঝার কিছু আছে, ইম্পর্টেন্ট, দ্যাটস আমি এই জায়গাটাতে গুরুত্ব দিতেছি। খেয়াল করো, ধরো আমি জাস্ট একটা নর্মাল অ্যালকোহল দেখাই, বিক্রিয়াটা কীভাবে ঘটে, একটা নর্মাল অ্যালকোহল দেখাই। ধরো এটা হচ্ছে একটা অ্যালকোহল CH3, দেন হচ্ছে তোমার CH2 দেন হচ্ছে OH, CH2OH। এখন খেয়াল করো, এদিকে হচ্ছে আমরা HCl দিলাম, এদিকে হচ্ছে আমরা HCl দিলাম, আর প্লাস দিলাম কি, প্লাস দিলাম হচ্ছে তোমার ZnCl2।
জ্যাটেনসিএল টু হচ্ছে কি অ্যাসিড ভাই? জ্যাটেনসিএল টু হচ্ছে তোমার লুইস অ্যাসিড। জ্যাটেনসিএল টু হচ্ছে কি লুইস অ্যাসিড। এখন যেটা হবে সেটা হচ্ছে এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করো যে এখন SN1 বিক্রিয়ায় ফার্স্ট স্টেপে কী হয়? কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। এখন এইখানে কার্বোক্যাটায়নটা কীভাবে উৎপন্ন হবে আমি বলি। HCl হচ্ছে একটা অ্যাসিড। HCl কি ভাইয়া? একটা অ্যাসিড। এটা যেহেতু অ্যাসিড, এটা যেহেতু অ্যালকোহল, আমি কি বলছিলাম? অ্যালকোহলকে যখন তুমি অ্যাসিডের সামনে দিবা তখন সে নিজে ক্ষার হিসেবে আচরণ করবে, আবার অ্যালকোহলকে যখন তুমি ক্ষারের সামনে দিবা সে নিজে অ্যাসিড হিসেবে আচরণ করবে। সো এইটা হচ্ছে HCl হচ্ছে একটা তীব্র অ্যাসিড, সেটার সামনে যখন তুমি অ্যালকোহলকে দিবা তখন অ্যালকোহল ক্ষার হিসেবে আচরণ করবে, অর্থাৎ এটার OH মাইনাসটা চলে যাবে। অর্থাৎ এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে যে কার্বন এবং অক্সিজেনের যে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, সেই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে অক্সিজেন হবে আংশিক ঋণাত্মক আর কার্বন হবে আংশিক ধনাত্মক। অ্যান্ড এটাকে যখন তুমি এই অ্যাসিডিক সলিউশনে দিবা, এটা যদি H+, এটা যদি Cl-, সো এইটার পজিটিভ এয়ার টানে, এটার পজিটিভ H+ এর টানে এটা কি করবে? এখানের OH- টা ছুটে চলে আসবে, অর্থাৎ এখানে বন্ধনের তোমার অসম বিভাজন ঘটবে, এখানে দুইটা ইলেকট্রনই তোমার OH নিয়ে আসবে। অ্যান্ড দুইটা ইলেকট্রনই যখন OH নিয়ে আসবে, OH দুইটা ইলেকট্রনে নিয়ে আসা OH- কি করবে? H+ এর সাথে বিক্রিয়া করে H2 উৎপন্ন করে ফেলবে। দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা আমাদের এখন কনসার্ন না। কনসার্ন হচ্ছে এখন যেটা ইন্টারমিডিয়েট যেটা উৎপন্ন হবে দ্যাট ইজ এ কার্বোক্যাটায়ন, CH3, দেন হচ্ছে C, দেন এখানে হচ্ছে তোমার H2, এটা হচ্ছে একটা কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে কি একটা কার্বোক্যাটায়ন। এখন কি হবে? আগে প্রসেসটা চিন্তা করো। এই ইন্টারমিডিয়েটে একটা কার্বোক্যাটায়ন প্রোডাকশন হচ্ছে। ফার্স্ট কথা হচ্ছে এটা SN1 রিঅ্যাকশন কি ঘটে? SN1 রিঅ্যাকশনের ফার্স্ট স্টেপে এখানে কার্বোক্যাটায়ন প্রোডাকশন হয়। যদি SN2 হইতো তাহলে কি হতো? কার্বোক্যাটায়ন প্রোডাকশন হইতো না। একদিক দিয়ে হচ্ছে তোমার এই Cl- অ্যাটাক করতো, আর একদিক দিয়ে হচ্ছে তোমার অ্যাটাক করতো। এখন যেটা হবে সেটা হচ্ছে খেয়াল করো, এই কার্বোক্যাটায়ন প্রোডাকশন হলো, এই কার্বোক্যাটায়ন কি করে? এই কার্বোক্যাটায়নের কি দরকার তোমার? সরি, কার্বোক্যাটায়নের কি দরকার? ইলেকট্রন দরকার, তাই না? আচ্ছা, একটু ওয়েট করো। আচ্ছা, আমি এটা একটু বড় করে লিখি, তোমাদের মনে হয় যে বুঝাই যাচ্ছে না। এখানে খেয়াল করো, HCl, এটা হচ্ছে HCl, এটা হচ্ছে জ্যাটেনসিএল। এখন খেয়াল করো, এখানে কিন্তু জ্যাটেনসিএল প্রভাবক হিসেবে কাজ করবে। জ্যাটেনসিএল এখানে কি কাজ করতেছে সেটা তোমাদের লেভেলে জানার দরকার নাই, বাট এখানে জাস্ট SN1 রিঅ্যাকশনটা দেখো, জাস্ট ধরে নাও যে এখানে SN1 রিঅ্যাকশন ঘটতেছে, জ্যাটেনসিএল প্রভাবক হিসেবে কাজ করতেছে, বিক্রিয়ার গতি ত্বরান্বিত করতেছে, আর কোনো কাজ নাই ধরে নাও। এখন যেটা হবে সেটা হচ্ছে এটা ছিল তাহলে প্লাস, এটা হচ্ছে কি মাইনাস। এখন যেটা হলো এখানে হচ্ছে তোমার কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছিল, তাই না? এখানে কার্বোক্যাটায়ন হয়েছিল CH3, দেন তোমার এরকম CH2 কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছিল। এখন খেয়াল করো, এখানে যে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হলো, দেন এটা হচ্ছে সি কি পজিটিভ, এই পজিটিভটার সাথে তারপরে এখানে যে Cl- ছিল সেই Cl- দিয়ে সংযুক্ত হয়ে গেল, আলটিমেটলি আমরা পাইলাম হচ্ছে CH3 CH2Cl। খুব ইজি। এখন খেয়াল করো, এখন তোমার এদিকে আমি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি তিনটাকেই দিব, তিনটাকে একসাথে লিখবো, তিনটাকে একসাথে লিখে আমরা প্রোডাক্টটা দেখাবো। প্রোডাক্টটা দেখায় আমরা জিনিসটা বোঝার ট্রাই করবো যে কেন এটা ঘটে। 3 ডিগ্রি অ্যালকোহল দিলে কেন ইনস্ট্যান্ট তোমার ঘটে, 2 ডিগ্রি অ্যালকোহল দিলে কেন 5 to 10 মিনিট লাগে, টাইম লাগে, আর 1 ডিগ্রি দিলে কেন অনেক বেশি টাইম লাগে, সেটার কজটা কি, সেটা কজ হচ্ছে খেয়াল করো। ধরো তোমার এদিকে 3 ডিগ্রি অ্যালকোহল একটা দিলাম, 3 ডিগ্রি অ্যালকোহল একটা নেই, ধরো যে তোমার সি, দেন CH3, একটু বাম থেকে লিখি, C, দেন CH3, OH, এটার মধ্যে HCl দিলাম, জ্যাটেনসিএল2। ইন্টারমিডিয়েট কি উৎপন্ন হলো আগে সেটা দেখো। ইন্টারমিডিয়েট উৎপন্ন হলো, এখান থেকে OH এর হাইড্রোলাইসিস ঘটলো, OH চলে গেল, এখানে H+ এর সাথে গিয়ে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে ফেললো, ক্লিয়ার। আর এদিকে Cl- পরবর্তীতে এসে এই কার্বোক্যাটায়নকে অ্যাটাক করে Cl এসে অ্যাড হলো। তো ফার্স্টে এখানে একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হইতেছে CH3, দেন C, দেন হচ্ছে CH3, এখানে হচ্ছে কার্বোক্যাটায়ন উৎপন্ন হইতেছে। এই কার্বোক্যাটায়নের সাথে কি অ্যাড হইতেছে? প্লাস Cl- এসে অ্যাড হইতেছে, অ্যাড হইতেছে, দেন আমরা পাচ্ছি হচ্ছে তোমার Cl, CH3, একটা স্টেপ। 2 ডিগ্রি অ্যালকোহল যদি আমরা দিই তাহলে ধরো যে CH2, CHOH, এখানে হচ্ছে একটা CH3, এখানে হচ্ছে একটা CH3,
এটার সাথে HCl সংযুক্ত হলো, ZnCl2 দিলাম, আমরা কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে তোমার সি একটা কার্বোক্যাটায়ন, CH, এখানে H আছে, হাইড্রোজেন আছে, দেন এখানে হচ্ছে তোমার CH3, তার পরবর্তীতে পেলাম হচ্ছে আমরা কি পেলাম তার পরবর্তীতে এখানে C, দেন Cl, দেন CH3 হাইড্রোজেন, দেন হচ্ছে আমরা 1 ডিগ্রি একটা নিই, CH3 CH2OH প্লাস HCl দিলাম, ZnCl2 দিলাম, একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হলো, CH3 CH2 প্লাস CH3 CH2 লুকাস বিকারকের মাধ্যমে। এটা কিন্তু পরীক্ষার হলে 100% ইম্পর্টেন্ট, 100% লুকাস রিয়েজেন্টের মাধ্যমে এই জিনিসটা পারা 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এখন আমাকে কয়েকটা কথা বলো। এখানে 3 ডিগ্রি অ্যালকোহল দেখা যাবে যে আমার তো 3 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে। দেখা যাবে যে আমি জানি না যে এই পাত্রের মধ্যে কত ডিগ্রি অ্যালকোহল আছে, আমি এই পাত্রের মধ্যে HCl দিলাম, ZnCl2 দিলাম, মানে লুকাস বিকারক দিলাম। সো লুকাস বিকারক বা লুকাস রিয়েজেন্ট দেওয়ার সাথে সাথে যদি তোমার এটা উৎপন্ন হয়ে যায়, তাহলে এটা উৎপন্ন হলে সাদা পদক্ষেপ দেয়। এটা কি পদক্ষেপ দেয়? হোয়াইট, সাদা পদক্ষেপ দেয়, এটা সাদা পদক্ষেপ দেয়। তো আমি যদি দেখি যে সাথে সাথে সাদা পদক্ষেপ সৃষ্টি হয়ে গেছে, তাইলে সেটা ছিল 3 ডিগ্রি অ্যালকোহল। আর আমি যদি দেখি সেখানে 5 থেকে 10 মিনিট টাইম লাগতেছে, 5 থেকে 10 মিনিট, তখন সেটা ছিল হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। আর এখানে তোমার যদি এটা যদি কক্ষ তাপমাত্রা নর্মালি বিক্রিয়াই না করে, অর্থাৎ সাদা তোমার অধক্ষেপ নাই উৎপন্ন করে, সাদা অধক্ষেপ কি উৎপন্ন করে? নাই উৎপন্ন করে, এখানে নর্মালি একটা তৈলাক্ত দ্রবণ সৃষ্টি করে, বা মোটামুটি 1 থেকে 2 দিন টাইম লাগে সেখানে সাদা অধক্ষেপ সৃষ্টি হইতে, তখন সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। এখন এটা কেন? দেখো, সেম জিনিস অ্যালকোহল, সবাই অ্যালকোহল, সেম রিয়েজেন্ট দেওয়ার পরেও তারা এক একজন এক এক গতিতে তারা বিক্রিয়াটা করতেছে। সেটার কজ কি? সেটার কজ হচ্ছে আমরা পরে আসছি 17-18 নম্বর লেকচারে চলে যাও, একটু 17-18 নম্বর লেকচারে বেসিক্স অফ রিয়াকশান, বেসিক্স অফ অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশান না দেখে আসা কেউ অর্গানিক কেমিস্ট্রি বুঝতে পারবে না। ওই জায়গাটাতে আমি এই জিনিসটা পড়াইছিলাম। অ্যাসিনন রিয়াকশানে যে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় সেটা আমরা সবাই জানলাম। তাহলে অ্যাসিনন রিয়াকশানে কি প্রোডাকশন হয়? কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। অ্যান্ড আমি এই জিনিসটা পড়াইছিলাম যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন দ্য 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, অ্যান্ড দ্য 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ দ্য মোর স্টেবল দেন দ্য 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। অর্থাৎ কার্বোক্যাটায়নগুলোর মধ্যে দেখো, এখানে যে পজিটিভ চার্জটা আছে, সেই পজিটিভ চার্জটা যে কার্বনের সাথে আছে, সেই কার্বন সরাসরি 3টা কার্বনের সাথে সংযুক্ত। সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, দ্যাট ইজ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, বিকজ দি কার্বন হুইচ bears the positive charge, it is related with the two another carbons. So actually 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সো আমি এই জিনিসটা বলে আসছিলাম 17-18 নম্বর লেকচার, 17-18 নম্বর লেকচারে, যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে সব থেকে বেশি স্থায়ী, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে তার থেকে কম স্থায়ী, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে তার থেকে আরও কম স্থায়ী। এবং এই জিনিসটা আমি বলছিলাম যে তোমার অর্গানিক কেমিস্ট্রি না, কেমিস্ট্রিতে প্রত্যেকটা মৌল বা প্রত্যেকটা যৌগের টার্গেট থাকে সে যেন স্থায়ী হইতে পারে। এবং এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সে যে স্থায়ী সেটা না। তোমাকে যদি দেওয়া হয় যে তুমি একটা জায়গায় ধরো যে স্থায়ী হইতে পারবা, তখন তুমি সেই জায়গাটাতে তাড়াতাড়ি দৌড়ে যাবা। অর্থাৎ সেইখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আমি এটাও বলছিলাম যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সব থেকে স্থায়ী ব্যাপারটা শুধু এরকমই না, এটা যেহেতু বেশি স্থায়ী, সো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হইতেও সময়টা কম লাগে। অর্থাৎ খুব তাড়াতাড়ি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়ে যায়। কেন? কারণ তাদের টেন্ডেন্সি অলওয়েজ, তাদের মাথায় চিন্তা থাকে যে আমি কীভাবে স্থায়ী হইতে পারবো। অ্যান্ড 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেহেতু সব থেকে বেশি স্থায়ী, সো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হইতে সব থেকে কম সময় লাগবে। এটা আমি বলছিলাম যে বিক্রিয়ার ইন্টারমিডিয়েটে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন খুব ফাস্টলি উৎপন্ন হবে, সব থেকে ফাস্টার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল অ্যান্ড 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ প্রডিউসড মোর ফাস্ট, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল অ্যান্ড 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ প্রডিউসড ফাস্টার দেন এনি আদার কার্বোক্যাটায়ন। বুঝা গেছে ব্যাপারটা? সো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেহেতু সব থেকে বেশি আগে উৎপন্ন হবে, খেয়াল করো এখানের ইন্টারমিডিয়েটে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। সো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেহেতু এইখানে যেহেতু 3 ডিগ্রি অ্যালকোহল নিছি, সো 3 ডিগ্রি অ্যালকোহল থেকে যেহেতু এদিকে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় ইন্টারমিডিয়েটে, সো ইন্টারমিডিয়েটে যেহেতু কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, সো এখানে এটা যেহেতু 3 ডিগ্রি অ্যালকোহল ছিল, সো 3 ডিগ্রি অ্যালকোহল থাকায় 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন
3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্পিডে উৎপন্ন হবে, দ্যাটস ওয়াই সেখানে রিয়াকশনটা তাড়াতাড়ি দিয়ে দিবে। অ্যান্ড 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে আরও স্লোলি উৎপন্ন হবে, দ্যাটস ওয়াই সেখানে 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। আর 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে 1 ডিগ্রি যে কার্বোক্যাটায়ন, সেই 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তোমার আরও স্লোলি উৎপন্ন হবে, দ্যাটস ওয়াই সেখানে 1 থেকে 2 দিন টাইম লাগবে। বা বুঝা গেছে ব্যাপারটা? বুঝা গেছে? সো 17-18 নম্বর লেকচার দেখে আসতে হবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্থায়ী, আর যেটা সব থেকে বেশি স্থায়ী কার্বোক্যাটায়ন সেটা সব থেকে বেশি আগে উৎপন্ন হয়। সব থেকে কী হয়? বেশি আগে উৎপন্ন হয়, সব থেকে বেশি ফাস্টার, সব থেকে বেশি দ্রুত গতিতে উৎপন্ন হয়, সব থেকে বেশি স্পিডে উৎপন্ন হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাদের ইয়ার বই দেখলাম যে মোহাম্মদ সাল্লিম লিঙ্কন স্যারের বই দেখলাম যে একটা কোয়েশ্চেন করে রাখছে, যাচ্ছা বলো তো তাহলে অ্যালকোহল যদি লুকাস বিকারকের মাধ্যমে পরীক্ষা দেয়, তোমার মানে ফ্যানল কি লুকাস বিকারকের মাধ্যমে পরীক্ষা দিবে কিনা, অর্থাৎ ফ্যানল কি লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করবে কিনা। নর্মালি আমাকে যদি বলে যে ভাই বলো যে ফ্যানল লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করবে কিনা, তাহলে আমি বলবো যে ভাই ফ্যানল লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করবে না। ফ্যানল মানে তো চিনছো, ফ্যানল মানে তো চিনছো তাই না? এখানে হচ্ছে তোমার OH, ফ্যানল লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করবে না। কজ কি? কজটা হচ্ছে খেয়াল করো, লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করার জন্য যেই এটা লাগবে সেটা হচ্ছে CH3, ধরো CH2OH, এখানে আমি HCl দিব তাই না? এখানে কি দিব? HCl দিব, জ্যাটেন সেল দিব। এখানে হচ্ছে এটা যেটা করবে সেটা হচ্ছে এটা লুকাস বিকারকের সামনে অ্যালকোহল কি ধর্ম শো করে? ক্ষার ধর্ম শো করে। আর এখানে কি হয়? এখানে নর্মালি এখানে হচ্ছে তোমার OH-টা সরে যায়, OH-টা কি হয়? সরে যায়। OH-টা এই তীব্র অ্যাসিডের সামনে অ্যালকোহল ক্ষার হিসেবে আচরণ করে, সে তার OH-টাকে সরায় দেয়, আর এখানে এসে Cl-টা তারপরে কি হয়? অ্যাড হয়। Cl-টা এসে কি হয়? অ্যাড হয়। অর্থাৎ আমরা লুকাস বিকারকের মাধ্যমে বিক্রিয়া করানোর শর্ত হচ্ছে যে সেই অ্যালকোহলটাকে ক্ষার হিসেবে আচরণ করতে হবে, বা সোজা কথা যদি আমি বলতে চাই সেখানে OH-টাকে রিলিজ হইতে হবে, OH-টা রিলিজ হইতে হবে। এমন SN1 রিয়াকশানে, SN1 রিয়াকশান, এখানে কি SN1 রিয়াকশান, সেইখানে যদি কার্বোক্যাটায়ন যতক্ষণ উৎপন্ন না হবে Cl- এসে ততক্ষণ অ্যাটাক করবে না। SN1 রিয়াকশানে সেই জিনিসটা পড়ানো হয়েছে যে সেখানে ফার্স্ট স্টেপে, বিক্রিয়ার ফার্স্ট স্টেপটা হচ্ছে স্লো স্টেপ। এই স্টেপে প্রথমে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, অ্যান্ড কার্বোক্যাটায়ন উৎপন্নের জন্য সেখানে আমার যেটা অ্যাটাক করবে নিউক্লিওফাইল, যে নিউক্লিওফাইল যেটা অ্যাটাক করবে সেই নিউক্লিওফাইল বসা থাকে। এখানে নিউক্লিওফাইল উৎপন্ন হয়ে গেছে অনেক আগে, H+Cl-, উৎপন্ন হয়ে আছে, Cl- উৎপন্ন হয়ে আছে, Cl- বসে আছে। আমি কী করবো? কার্বোক্যাটায়ন উৎপন্ন হইলেও তারপরে Cl- যাবে। তার মানে এইখানে SN1 রিয়াকশানে কার্বোক্যাটায়ন যদি উৎপন্ন না হয় তাহলে সেখানে তোমার এই কী করতেছে না? বিক্রিয়া ঘটতেছে না। অ্যান্ড সেইখান থেকে কার্বোক্যাটায়ন উৎপন্নের জন্য সেইখান থেকে OH- রিলিজ হইতে হবে, OH- রিলিজ হইতে হবে। এখন এই ফ্যানলের OH- সরানো এতটা ইজি না। ফ্যানল থেকে নর্মালি OH- সরবেই না, সরতেই চাইবে না। কজ হচ্ছে এটা রেজোনেন্সের দ্বারা স্টেবিলাইজড, এটা বেশি স্থায়ী, এই ফ্যানলটা বেশি স্থায়ী। নর্মাল যে কোনো একটা অ্যালকোহল থেকে একটা ফ্যানল বেশি স্থায়ী। কজ কি? কারণ সেখানে রেজোনেন্স ঘটে। রেজোনেন্সের মাধ্যমে কি ঘটে, বা রেজোনেন্স বা অনুরণনের মাধ্যমে কি ঘটে পড়াইছি। রেজোনেন্স বা অনুরণনের মাধ্যমে ডিসপারশন অফ ইলেকট্রন ঘটে, বা ইলেকট্রন একটা জায়গায় আবদ্ধ না থেকে ইলেকট্রনটা হচ্ছে তোমার সবটা জায়গায় ছড়ায় যায়। সো এই যে ইলেকট্রনটা একটা জায়গায় আবদ্ধ না থেকে এই যে ইলেকট্রনটা যে ছড়ায় গেল, ছড়ায় যাওয়ার কারণে সেটা বেশি স্থায়ী হয়ে যায়। সেটা কী হয়ে যায়? বেশি স্থায়ী হয়ে যায়, সেটা অস্থায়ী থাকে না। তোমার কাছে খুব বেশি টাকা থাকলে, একসাথে যদি তোমার কাছে টাকা জমা থাকে তাহলে তুমি খুব বেশি মানে পাগলের মতো আচরণ করবা, তাই না? তুমি বেশি অস্থায়ী হবা। কিন্তু তুমি যদি আস্তে আস্তে সবার কাছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো একটা জায়গায় যদি তুমি চার্জগুলোকে জমা করে রাখো তাহলে এটাকে যে কেউ এসে অ্যাটাক করে বসে থাকবে। কিন্তু চার্জটাকে যদি তুমি ছড়ায় দাও, তখন ছড়াই দিলে সেইখানে নেগেটিভ চার্জের পরিমাণ কমে যাবে, যে কোনো একটা পজিটিভ আসা কম অ্যাটাক করবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে রেজোনেন্সের মধ্যে কী ঘটে? রেজোনেন্সের মধ্যে ডিসপারশন অফ ইলেকট্রন ঘটে, অর্থাৎ ইলেকট্রনগুলো পুরোটা জায়গায় ছড়ায় যায়। আর এখানে সেই কন্ডিশনটা ক্রিয়েট হয়, খেয়াল করো। এখানে অক্সিজেনের হচ্ছে কী হয়? অক্সিজেনের হচ্ছে দুইটা মুক্তচুরি ইলেকট্রন আছে, অ্যান্ড এই দুইটা মুক্তচুরি ইলেকট্রন থাকার কারণে আমরা কি পড়ছিলাম রেজোনেন্সের ক্ষেত্রে? পড়ছিলাম যে ইফ এনি হাফ ফিল্ড, ভ্যাকেন্ট অর ফুল ফিল্ড unhybridized p orbital is separated from a pi bonded system by a sigma bond, এটা হচ্ছে একটা সিগমা বন্ড। এই সিগমা বন্ড দ্বারা এখানে যে লোন পেয়ার, সেই লোন পেয়ার অর্থাৎ এটা একটা ফুলফিল্ড আনহাইব্রিডাইজড পি অরবিটালে আছে। পরে আসছি এই ফুলফিল্ড আনহাইব্রিডাইজড পি অরবিটালের যে এখানে যে আছে, এই ফুলফিল্ড আনহাইব্রিডাইজড পি অরবিটালের ইলেকট্রন পাই বন্ডেড সিস্টেম থেকে সিগমা বন্ধন দ্বারা সেপারেটেড। তাহলে সেখানে কী করবে? রেজোনেন্স করবে। কারণ রেজোনেন্সের ডিফারেন্সিয়েশনটাই ছিল এটা যে ইফ এনি ভ্যাকেন্ট, হাফ ফিল্ড অর ফুল ফিল্ড unhybridized p orbital is separated from a pi bonded system, then resonance may take place by কি? extended p orbital, তোমার কি? extended p orbital overlap,
বা সেখানে কি করবে, ডিসপারশন অফ ইলেকট্রন অকার্স। ডিসপারশন অফ ইলেকট্রন মানে কি, ইলেকট্রনটা ছড়ায় যাবে। অর্থাৎ ইলেকট্রনটা শুধুমাত্র এই জায়গায় না থেকে ইলেকট্রনটা এখন চলে আসবে কোন জায়গায়, এই সিগমা বন্ধনের দিকে, এই জায়গায় চলে আসবে। অ্যান্ড এই ইলেকট্রন যখন এই জায়গায় চলে আসবে তখন এই কার্বনে দেখা যাবে যে তোমার 5টা হাত হয়ে যাইতেছে, কারণ এখানে যে দুইটা ইলেকট্রন সেই দুইটা ইলেকট্রন এসে এখানে একটা বন্ধন তৈরি করবে। সো এই কার্বনে দেখা যাবে যে 5টা হাত হয়ে যেতেছে। সো দ্যাটস ওয়াই এখানে যে পাই বন্ধনের দুইটা ইলেকট্রন আছে সেই দুইটা ইলেকট্রনই এই কার্বনে শিফট করবে, এই কার্বনে শিফট করবে। অর্থাৎ আলটিমেটলি আমরা পাবো হচ্ছে ঠিক এরকম রেজোনেন্স স্ট্রাকচার পড়ায় আসছে কিন্তু, ঠিক আছে। ওএইচ এটা রেজোনেন্স স্ট্রাকচার তখনও পড়াইছিলাম যখন অর্থোপ্যারা নির্দেশক পড়ায়। তাহলে সেকেন্ড এতে কি হবে, সেকেন্ড এতে হবে তোমার এটা এরকম, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, দেন এখানে হচ্ছে তোমার মাইনাস, এখানে হচ্ছে তোমার ডাবল বন্ড, দেন ওএইচ, এখানে তার একটা মুক্ত জোড় আছে আগে থেকেই, দেন এখানে ওএইচ, দেন এখানে হচ্ছে তোমার এটা। অ্যান্ড এখন দেখো আবার সেম কন্ডিশন ক্রিয়েট হয়েছে, আবার সেম কন্ডিশন ক্রিয়েট হয়েছে। অর্থাৎ এখানে তোমার দেখো দুইটা ইলেকট্রন লোন পেয়ার মুক্তজোড় ইলেকট্রন সিগমা বন্ধন দ্বারা পাই বন্ধন থেকে সেপারেটেড। তাহলে এখন কি করবে, এখন এদের ইলেকট্রন ডিসপারশন করবে, ইলেকট্রন চলে আসবে এখানে। তাহলে এখানে যখন ইলেকট্রন চলে আসবে তখন এই কার্বনে দেখা যাবে যে 5টা হাত হয়ে যাবে, কারণ এই কার্বনের অলরেডি হাইড্রোজেনের সাথে একটা হাত আছে, এদিক দিয়ে 2টা, এদিক দিয়ে 1টা, তাহলে 4টা আছে তার। এখন এদিক দিয়ে যদি আরেকটা এখানে বন্ধন তৈরি হয়, আরেকটা বন্ধন তৈরি হয়, তাহলে তার 5টা হয়ে যাবে। দ্যাটস ওয়াই এখানে যে ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রনকে সেইখানে শিফট করে দিবে। আর এখানে যদি শিফট করে তাহলে সেটা পাবো হচ্ছে আমরা এরকম, সেটা পাবো হচ্ছে আমরা এরকম যে এখানে তোমার দেন এখানে হচ্ছে ডাবল বন্ড, দেন এখানে হচ্ছে তোমার ডাবল বন্ড, দেন এখানে হচ্ছে ডাবল বন্ড ওএইচ, দেন এটা। এখানে যখন তোমার এটা আসলো, এখন আবার সেম কন্ডিশন ক্রিয়েট হয়ে গেলো, এই পাই বন্ডের সিস্টেম থেকে সিগমা বন্ধন দ্বারা সেপারেটেড দুটো ইলেকট্রন। সো দুটো ইলেকট্রন এখানে পেয়ার করবে, দেন এখানে এটা এখানে পেয়ার করবে, দেন আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম, এটা এরকম, দেন এটা হচ্ছে তোমার এরকম, দেন এটা এরকম, দেন এটা হচ্ছে এরকম, দেন এটা হচ্ছে এরকম, এখানে তার একটা আছে। অ্যান্ড এখন আবার সেম কন্ডিশন ক্রিয়েট হচ্ছে, দেখো সিগমা বন্ধন থেকে, সিগমা বন্ধন দিয়ে পাই বন্ধন থেকে সেপারেটেড, এটা পাই বন্ধন মানে কি, সেখানে দুইটা বন্ধন আছে, সো একটা সিগমা একটা পাই। সো এখন যেটা হবে সেটা হচ্ছে এটা এখানে পাস করবে, দেন এটা আবার এখানে পাস করবে। অর্থাৎ আলটিমেটলি আমরা পাবো হচ্ছে ঠিক এরকম, খেয়াল করো, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে তোমার সিঙ্গেল বন্ড OH, এখানে দুটো। অর্থাৎ এটা যে হাইব্রিড স্ট্রাকচারটা লেখা, অর্থাৎ এই ইলেকট্রনটা এই জায়গায় স্থির না থাকে, এই পুরা চক্রের মধ্যে ঘুরতেছে, অর্থাৎ আমরা যদি এখানে যদি দেখানোর ট্রাই করি তাহলে দেখাবো যে এখানের যেই ডাবল বন্ড যেটা ছিল, এখানে একটা ডাবল বন্ড আছে, দেন দেখো এই জায়গায় এখানে একটা ডাবল বন্ড আছে, এখানে একটা ডাবল বন্ড আছে, দেন এই জায়গায় এখানে একটা ডাবল বন্ড আছে, সো এখানে একটা ডাবল বন্ড আছে, এই জায়গায় এখানে একটা ডাবল বন্ড আছে, এখানে সো এখানে এখানে একটা ডাবল বন্ড আছে, সো এখানে এই জায়গায় এখানে ডাবল বন্ড আছে, সো এখানে এই জায়গায় এখানে ডাবল বন্ড আছে, সো এখানে ডাবল বন্ড আছে, সো এখানে হচ্ছে তোমার OH, এখানে একটা ডাবল বন্ড আছে। অর্থাৎ এখানের যে ইলেকট্রনগুলো আছে, এখানের ভিতরের ইলেকট্রনগুলো ডিসপার্সড অবস্থায় আছে, ছড়ানো অবস্থায় আছে, এখানের মুক্তজোড় ইলেকট্রনও ছড়ানো অবস্থায় আছে। সো এটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজড একটা কম্পাউন্ড। ফেনল হচ্ছে একটা রেজোনেন্স স্টেবিলাইজড কম্পাউন্ড। অ্যান্ড এই রেজোনেন্স স্টেবিলাইজড কম্পাউন্ড হওয়ার কারণে এখান থেকে এটা যেহেতু বেশি স্থায়ী, অ্যান্ড যেহেতু কোনো একটা পরমাণু বা কোনো একটা অণু বা কোনো একটা যৌগ সে স্থায়ী থাকতে চায়, তো সেইখান থেকে তো তুমি ওইচটাকে সরাইতে পারবে না, সে অলরেডি স্থায়ী, সে অলরেডি স্টেবল। সে যেহেতু অলরেডি স্টেবল, সেখান থেকে ওইচটাকে সরানো যাবে না। অ্যান্ড দ্যাটস ওয়াই সে লুকাস রিয়েজেন্টের মাধ্যমে সে কী দিবে না, সে লুকাস বিকারকের সাথে সে পরীক্ষায় অংশগ্রহণ করবে না। কারণ লুকাস বিকারকের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে তাকে OH মাইনাসটা দান করতে হবে, সে OH মাইনাস দান করবে না, সে তার স্থায়িত্ব ভাঙতে চাইবে না। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল লুকাস রিয়েজেন্টের মাধ্যমে গেল। এখন খেয়াল করো, তারপরে আমরা কি পড়বো, লুকাস রিয়েজেন্টের মাধ্যমে শেষ হলো, তারপরে হচ্ছে আমরা তোমার মিথানল শনাক্তকরণ পড়বো, তাই না? মিথানল শনাক্তকরণ পড়বো। মিথানল শনাক্তকরণ যদি আমরা পড়ি, সো মিথানল শনাক্তকরণে আচ্ছা 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণের আরও একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা একটু পড়ায় দিই। সেই পদ্ধতিটা হচ্ছে জারণ পদ্ধতি। খেয়াল করো, জারণ পদ্ধতি মানে কি, আমরা তোমার যদি তীব্র জারক নেই, যেমন খেটু, এটা একটু মাথায় রাখো, খেটু Cr2O7 প্লাস H2SO4, এরা তীব্র জারক হিসেবে কাজ করে। আর তাই তীব্র বিজারক হিসেবে কারা কারা কাজ করে এটা তো বুঝাইলামই। হাইড্রোজেন, তার সাথে প্লাটিনাম, নিকেল, প্যালাডিয়ামের সাথে যদি তুমি BSO4 সংযুক্ত করো, তারপর যদি তুমি LiAlH4 নাও, NaBH4 নাও, তারপর যদি তুমি আরও কি জানি পড়াইছি না, ওগুলো পড়াই আসছি না, তীব্র বিজারক পদার্থ কোনগুলো, ঠিক আছে? সো তীব্র জারক পদার্থ হচ্ছে এরা খেটু Cr2O7 প্লাস H2SO4 আর KMnO4। সো এখন খেয়াল করো, খেটু Cr2O7 প্লাস H2SO4 এরা হচ্ছে তীব্র জারক পদার্থ। সো এরা জারক পদার্থ মানে এরা কি ঘটায়, এরা অন্য একটা পদার্থের কি ঘটায়, জারণ ঘটায়।
অন্য একটা পদার্থের কি ঘটায়, জারণ ঘটায়। আর জারণের ট্রেডিশনাল ডেফিনেশন মনে আছে? ট্রেডিশনাল ডেফিনেশন কি? জারণ ট্রেডিশনাল ডেফিনেশন হচ্ছে জরিনা ধনী বাড়ির কাজ ছেড়ে সংসারে ঋণ লাগাইছে। ধনী বাড়ির কাজ ছেড়ে মানে ধনাত্মক, তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ, তড়িৎ ধনাত্মক মৌলের কি অপসারণ, তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ। ধনী বাড়ির কাজ ছেড়ে, জরিনা ধনী বাড়ির কাজ ছেড়ে, ধনী বাড়ির কাজ ছাড়ছে মানে ধনাত্মক মৌলের অপসারণ। সংসারে ঋণ লাগাইছে, ঋণ লাগাইছে মানে ঋণাত্মক তড়িৎ, ঋণাত্মক কোনো ইয়ার সংযোজন, ঋণাত্মক কোনো কিছুর কি সংযোজন, ঋণাত্মক কোনো কিছুর সংযোজন। ঠিক আছে, এখন খেয়াল করো, ধনাত্মক কোনো কিছুর অপসারণ, এটা কি ঋণাত্মক কোনো কিছুর, ধনাত্মক মৌলের অপসারণ আর ঋণাত্মক কোনো কিছুর সংযোজন, সেটা কি জারণ। এখন খেয়াল করো তুমি এখানে অ্যালকোহল নাও, এখানে অ্যালকোহল নাও, ধরো CH3 দেন CH2 দেন OH। এখন কি করবে, ফার্স্ট স্টেপে এরা জায়মান অক্সিজেন উৎপন্ন করে দিবে। জায়মান অক্সিজেন যখন উৎপন্ন করবে, সো জায়মান অক্সিজেন উৎপন্ন করলে নর্মালি যেই কার্বনের সাথে OH ও সংযুক্ত আছে, অক্সিজেন সংযুক্ত আছে, সেই কার্বন থেকে ইনিশিয়ালি দুইটা হাইড্রোজেনকে সে অপসারণ করবে, যদি দুইটা হাইড্রোজেন অপসারণ করার চান্স থাকে। তাহলে ধনাত্মক মৌলের অপসারণের নামেই, তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণের নামই হচ্ছে জারণ। যেহেতু এখান থেকে হাইড্রোজেনকে অপসারণ করতেছে, হাইড্রোজেন যেহেতু তড়িৎ ধনাত্মক মৌল, সেহেতু সেটা কি প্রক্রিয়া, জারণ প্রক্রিয়া। তো এখান থেকে যদি হাইড্রোজেনটাকে অপসারিত করে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে CH3 দেন পাবো হচ্ছে তোমার CHO। এখানে OH ছিল, এটাকে একটু পাশ করে লিখছি, এখান থেকে দুইটা হাইড্রোজেনকে আমরা সরাই দিলাম। এই দুইটা হাইড্রোজেন গিয়ে এখানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এখানে তারা উৎপন্ন করছে হচ্ছে H2O। এই জিনিসটা মাথায় রাখো, অ্যালকোহলকে যদি আমরা জারণ করি, আমরা পাই হচ্ছে অ্যালডিহাইড। অ্যালকোহলকে আমরা জারণ করলে সেখানে কি পাবো আমরা, তোমার অ্যালডিহাইড পাবো, সেখানে কি পাবো, অ্যালডিহাইড। এই জিনিসটা মাথায়, তার মানে অ্যালডিহাইডকে বিজারণ করলে আমরা পাবো কি, অ্যালকোহল। এই রুট ম্যাপটা একটু মাথায় রাখবা, এই রুট ম্যাপটা লাগবে, অ্যালকোহল দেন অ্যালডিহাইড। এখন খেয়াল করো, এটাকে যদি আমরা ফার্দার যদি জারণ করি এগেইন K2Cr2O7 দিলাম প্লাস H2SO4 দিলাম। দেওয়ার পরে এখন দিতে হবে, ফার্স্ট স্টেপে কি হয়েছিল, দুইটা হাইড্রোজেন অপসারিত হয়েছিল। দুইটা হাইড্রোজেন অপসারিত হওয়ার নাম কি, জারণ। অ্যান্ড সেকেন্ডার একটা কন্ডিশন রয়েছে জারণের, সেটা হচ্ছে ঋণাত্মক কোনো কিছু সংযোজন, অর্থাৎ সেখানে অক্সিজেনটা সংযোজন হয়ে যাবে। তো আমরা আলটিমেটলি পাবো হচ্ছে CH3 COOH, একটা অক্সিজেন এখানে সংযুক্ত হয়ে গেছে। অক্সিজেন হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল, সো তড়িৎ ঋণাত্মক মৌলের যদি সংযোজন ঘটে তাহলে সেটার নাম জারণ ঘটছে, তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন ঘটছে। অ্যান্ড অ্যালডিহাইডকে, তার মানে বুঝলাম অ্যালডিহাইডকে যদি জারণ করি তাহলে আমরা পাবো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। রোডম্যাপটা মাথায় রাখো, কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালডিহাইডকে যদি আমরা কি করি, অ্যালডিহাইডকে যদি আমরা তোমার জারণ ঘটাই তাহলে সেখানে কি পাবো, কার্বক্সিলিক অ্যাসিড। এখন খেয়াল করো, এখন আচ্ছা এই জিনিসটা একটু মাথায় রাখো, আগে আমি ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা পড়াই। 1 ডিগ্রি অ্যালকোহল তোমার সমসংখ্যক কার্বন বিশিষ্ট সে কার্বক্সিলিক অ্যাসিড প্রোডাকশন করবে। দেখো এদিকে দুইটা কার্বন ছিল, শেষমেশ গিয়ে আমরা দুইটা কার্বন পাইছি, সমসংখ্যক কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড সে প্রোডাকশন করবে, সমসংখ্যক কার্বন বিশিষ্ট। কিন্তু তুমি যদি এখানে 2 ডিগ্রি অ্যালকোহল নাও, অর্থাৎ সেখানে নিলা তুমি ধরো যে CH3 দেন ধরো যে এখানে নিলা C, এখানে নিলা হচ্ছে OH, এখানে নিলা আরেকটা CH3, এখানে নিলা একটা হাইড্রোজেন। এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, কজ হাইড্রোক্সিল গ্রুপ যে কার্বনের সাথে সংযুক্ত সেটা সরাসরি দুইটা কার্বনের সাথে সংযুক্ত, সো দ্যাট ইজ 2 ডিগ্রি অ্যালকোহল। এখানে যদি তুমি K2Cr2O7 দাও প্লাস H2SO4 দাও, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে কি করতে হবে ভাই, এখান থেকে যেই কার্বনের সাথে অক্সিজেন সংযুক্ত সেই কার্বন থেকে যদি দুইটা হাইড্রোজেন অপসারণ করা যায় তাহলে ফার্স্ট স্টেপে দুইটা হাইড্রোজেনের অপসারণ ঘটবে। অ্যান্ড ফার্স্ট স্টেপে দুইটা হাইড্রোজেনের অপসারণ ঘটতে আমরা পাবো হচ্ছে তোমার, ফার্স্ট স্টেপে দুইটা হাইড্রোজেনের অপসারণ যদি আমরা ঘটায় দিই, ফার্স্ট স্টেপে যদি আমরা দুইটা হাইড্রোজেনের অপসারণ ঘটাই দিই তাহলে মাঝখানে থাকবে হচ্ছে O, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে তোমার H3C দেন CO দেন হচ্ছে CH3, অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে কিটোন। সো এই জিনিসটা মাথায় রাখো, 1 ডিগ্রি অ্যালকোহলকে যখন আমরা জারিত করতেছি তখন আমরা পাচ্ছি হচ্ছে অ্যালডিহাইড, বা 2 ডিগ্রি অ্যালকোহলকে যখন আমরা জারিত করতেছি তখন আমরা পাচ্ছি হচ্ছে কি, কিটোন। এন্ড এখানে কিটোনের সাথে যখন এগেইন একটা তোমাকে বলবো যে এগেইন তুমি জারণ ঘটাও, এখন কিন্তু সমসংখ্যক কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড প্রোডাকশন হবে না, কজ কার্বক্সিলিক অ্যাসিড যদি তুমি প্রোডাকশন করতে চাও তাহলে তোমাকে এই যে COOH যেটা আছে সেটাকে অবশ্যই প্রান্তীয় অবস্থায় রাখতে হবে। প্রান্তীয় অবস্থায় দেখো COOH হচ্ছে কি প্রান্তীয় কার্যকরীমূলক, সেটা কোনো মাঝখানে ইনপুট করা যায় না। তো মাঝখানে যেহেতু ইনপুট করা যায় না, সো এখন যেটা হবে সেটা হচ্ছে এখন এখানের তোমার হচ্ছে এখান থেকে একটা কার্বন এখানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড হিসেবে অপসারিত হবে, প্লাস আমরা পাবো এখানে অ্যাকচুয়ালি 2 কার্বন বিশিষ্ট অর্থাৎ CH3 দেন COOH 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড। এটা খুব ইম্পর্টেন্ট।
অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল সমসংখ্যক কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড প্রোডাকশন করে, বা 2 ডিগ্রি অ্যালকোহল 1 কার্বন কম বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড প্রোডাকশন করে। এখন নাও, এখন তুমি নিলে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল যখন তুমি নিবা, এটা ধরো সি, দেন এটা ধরো OH, এখানে ধরো CH3, দেন এখানে ধরো যে CH3, এখানে ধরো CH3। ক্লিয়ার? এখন খেয়াল করো, সো যেটা হবে সেটা হচ্ছে, এখন ফার্স্ট স্টেপে আমরা কি বলছিলাম, ফার্স্ট স্টেপে কি ঘটবে যখন তুমি জারণ ঘটাবে, ফার্স্ট স্টেপে কি ঘটবে, এখন এইদিকে একটা করা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে যে 3 ডিগ্রি অ্যালকোহল খুব সহজে সে জারিত হইতে চায় না। 3 ডিগ্রি অ্যালকোহল কি হইতে চায় না, খুব সহজে সে জারিত হইতে চায় না। 3 ডিগ্রি অ্যালকোহল খুব সহজে জারিত হইতে চায় না, এই জিনিসটা মাথায় রাখো। 3 ডিগ্রি অ্যালকোহল খুব সহজে জারিত হইতে চায় না। তো তুমি দেখো, তুমি জারক পদার্থ দিলা K2CR2O7 বা H2SO4, তুমি দেখলা যে একটা খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে ফেলছে এবং সমসংখ্যক কার্বন বিশিষ্ট তোমার উৎপন্ন করে ফেলছে। তার মানে তুমি বুঝলা যে সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল ছিল। আবার দেখলা যে আচ্ছা ঠিক আছে, 1 কার্বন কম বিশিষ্ট সে খুব সহজেই জারিত হয়েছে এবং 1 কার্বন কম বিশিষ্ট সে কার্বক্সিলিক অ্যাসিড প্রোডাকশন করছে, তাহলে তুমি বুঝলা যে সেটা 2 ডিগ্রি অ্যালকোহল। তারপরে দেখলা যে সেখানে বিক্রিয়াই করতে চাচ্ছে না, সে জারিত হইতে চাচ্ছে না, তার মানে তুমি বুঝা নিলা যে সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। তারপরে যদি জোর টুর করো তাহলে সে জারিত হবে। তো যদি জোর করো তাহলে কি হবে, জোর করলে এখানে যেটা হবে সেটা হচ্ছে, তুমি যদি জোর করো তাহলে কি হবে, এখানে তুমি যদি জোর করো তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে, এখান থেকে ইনিশিয়ালি এই কার্বন যে অক্সিজেনের সাথে সংযুক্ত সেখান থেকে 2টা হাইড্রোজেন অপসারিত হওয়াটা পসিবল না। তো যেহেতু এখান থেকে 2টা হাইড্রোজেন, খেয়াল করো, এই কার্বন যে অক্সিজেনের সাথে সংযুক্ত, অক্সিজেন যে কার্বনের সাথে সংযুক্ত সেই কার্বন থেকে 2টা হাইড্রোজেন অপসারিত হওয়ার কথা ছিল, বাট সেই কার্বন থেকে 2টা হাইড্রোজেন অপসারিত হওয়ার নাই। দেখো এখানে হইতে পারছিল, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, সো এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন হয়ে সেখানে কিটোন উৎপন্ন হয়েছিল। এখান থেকে অলরেডি 2টা হাইড্রোজেন গেছিল, হয়েছিল। কিন্তু এখানে অক্সিজেন থেকে একটা হাইড্রোজেনকে সরাইতে পারবা, বাট এখানে কার্বনের তো আর কোনো হাইড্রোজেন নাই। সো এখন যেটা হবে সেটা হচ্ছে, এখান থেকে এটা পসিবল না। তো যখন পসিবল হবে না তখন একটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হবে। সো একটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হবে, আর এখানে হচ্ছে তোমার কি উৎপন্ন হবে, এখানে যেহেতু ওইচটা যেহেতু মাঝখানে আছে, সো ওটা লিটারালি মাঝখানে আছে, এখান থেকে এটাকে অপসারণ করে দাও CHO, মানে তোমার CO2 হিসাবে, মাঝখানটাকে তুমি কিটোন বানিয়ে দাও। সো এটা হবে তোমার H3C, দেন তোমার CO CH2, অর্থাৎ এটা হবে কিটোন। এই কিটোনটাকে এখন যদি তুমি দাও তাহলে কি হবে, এগেইন এক কার্বন, আরেকটা কার্বন কমে যাবে। কজ কি, আমরা কি জানি, কিটোন বা অ্যালডিহাইডকে জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড প্রোডাকশন হয়, বাট কার্বক্সিলিক অ্যাসিডের যে গ্রুপ সেটা হচ্ছে প্রান্তীয় গ্রুপ। সো প্রান্তীয় গ্রুপ রাখতে গেলে একটা কার্বনকে আমার সরাই দিতে হবে। সো একটা কার্বনকে যদি আমি সরাই দিই তাহলে আমরা পাবো হচ্ছে H3C, দেন COOH, CH3COOH। এখানে এগেইন আরেকটা কার্বন ডাইঅক্সাইড অপসারণ করবে। সো এখানে 2টা কার্বনের অপসারণ করতেছে, ঠিক আছে, এটা একটা ডিফারেন্সিয়েটিং পার্ট। এখন খেয়াল করো, এই বিক্রিয়াটাকে পুরোটাকে আমরা রিভার্স করতে পারি, পুরোটাকে আমরা জাস্ট এটাতে দেখাবো, পুরোটাকে আমরা রিভার্স করতে পারি। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা অ্যালডিহাইড প্রোডাকশন করতে পারি, আবার অ্যালডিহাইড থেকে অ্যালকোহল প্রোডাকশন করতে পারি। কিভাবে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে যদি অ্যালডিহাইড প্রোডাকশন করতে চাই, আগে ফরওয়ার্ড পাথওয়েটা দেখো। ফরওয়ার্ড পাথওয়ে কি, তুমি যদি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড প্রোডাকশন করতে চাও, অ্যালকোহল থেকে যদি তুমি অ্যালডিহাইড প্রোডাকশন করতে চাও, তাহলে তোমার কি লাগবে, জারক পদার্থ লাগবে, যেটা আমরা দিলাম K2CR2O7 + H2SO4। আর অ্যালডিহাইড থেকে যদি তুমি কার্বক্সিলিক অ্যাসিড প্রোডাকশন করতে চাও, দেন তোমার জারক পদার্থ লাগবে। তাহলে যদি উল্টা পথে আসতে চাও তাহলে তোমার কি পদার্থ লাগবে, বিজারক পদার্থ। আর বিজারক পদার্থ হিসেবে আমরা এখানে কার্বন অক্সিজেনের মধ্যে বিজারণ ঘটাইতে হবে, তাই না, কার্বন এবং অক্সিজেন বন্ডের মাধ্যমে। এবং কার্বন এবং অক্সিজেন বন্ডের মাধ্যমে কারা সাধারণত বিজারণ ঘটায়, LiAlH4 NaBH4, পরে আসছি অ্যালকেনের লেকচারে। সো আমরা এটাকে যদি রিভার্স করতে চাই তাহলে আমরা কী করবো, সেখানে LiAlH4 দিব। LiAlH4 দিলে সেখানে কার্বক্সিলিক অ্যাসিড, এখানে কী হয়েছিল, এখানে স্টেপ থেকে একটা অক্সিজেন সংযুক্ত হয়ে এটা হয়েছিল, এখন কী হবে, একটা অক্সিজেন অপসারিত হয়ে যাবে। আর এখানে যদি এগেইন তুমি অ্যালডিহাইডকে যদি LiAlH4 দাও, তাহলে এখান থেকে LiAlH4 দিলে অ্যালডিহাইড থেকে কি অপসারিত হবে, অ্যালডিহাইড থেকে তোমার অ্যালডিহাইডে 2টা হাইড্রোজেন সংযুক্ত হবে। সো অ্যালডিহাইডে যখন 2টা হাইড্রোজেন সংযুক্ত হবে তাহলে অ্যালকোহল পাবো। তাহলে এইটাই আমাদের হাজার নাক্সারের বইয়ে অ্যালকোহল প্রোডাকশনের একটা ওয়ে দেওয়া আছে, যে অ্যালকোহল আমরা কীভাবে উৎপন্ন করতে পারি, অ্যালকোহল উৎপন্নের এইটা একটা ধাপ, যে আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে বা অ্যালডিহাইড থেকে আমরা অ্যালকোহল প্রোডাকশন করতে পারি। অ্যান্ড প্রোডাকশন কীভাবে করবো, বিজারণের মাধ্যমে। সো তোমার এই পুরা পাথরটা যদি সারাংশ মাথায় থাকে তাহলে তোমার পুরাটা জিনিস তোমার মাথায় থাকবে।
বুঝতে পারছো ব্যাপারটা? এটা একটা হয়। আরেকটা হচ্ছে আমরা যদি অ্যাসিড ক্লোরাইড থেকেও আমরা কার্বক্সিলিক অ্যাসিড প্রোডাকশন করতে পারবো, সরি অ্যালকোহল প্রোডাকশন করতে পারবো, অ্যাস্টার থেকেও অ্যালকোহল প্রোডাকশন করতে পারবো। সেগুলো কীভাবে খেয়াল করো, এগেন বিজারক পদার্থ দিব আমরা, এগেন এই বিজারক পদার্থ অ্যাসিড ক্লোরাইড নিলাম, ধরো আমরা একটা অ্যাসিড ক্লোরাইড নিলাম, ধরো যে আর দেন সিও দেন সিএল অ্যাসিড ক্লোরাইড নিলাম, এখানে দিলাম হচ্ছে আমরা কি LiLH4। LiLH4 কি সাপ্লাই দেয়? LiLH4 হচ্ছে জায়মান হাইড্রোজেন সাপ্লাই দেয়। কি সাপ্লাই দেয়? জায়মান হাইড্রোজেন। সো এই জায়মান হাইড্রোজেন যখন সাপ্লাই দেবে, এই জায়মান হাইড্রোজেন আইসা কি করবে? এই জায়মান হাইড্রোজেন আইসা ইনিশিয়ালি এখানে কার্বন আর অক্সিজেনের মধ্যে তো তারা অ্যাটাচড হবেই, অ্যান্ড এই জায়মান অক্সিজেন মেবি 4টা আসে, এই জায়মান অক্সিজেন এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, কারণ এইখানে ক্লোরিন কার্বন থেকে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সো আলটিমেটলি এই হাইড্রোজেন এসে সেই ক্লোরিনটাকে পুল করে নিয়ে যাবে। ক্লিয়ার? সো এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে জাস্ট আমরা পাবো হচ্ছে আর, দেন হচ্ছে তোমার CH2OH, এটা হচ্ছে অ্যালকোহল পাবো। অ্যাস্টার যদি নেই, যেমন RCOR, আর তারপর হচ্ছে C দেন O, তারপর হচ্ছে এইভাবে OR ড্যাশ, ধরো এরকমভাবে। এইটার সাথে যখন আমরা তোমার দিব 4H, 4টা হাইড্রোজেন আসবে, এটা উৎপন্ন করবে, এইখানের মাঝখানের বন্ধনটা আগে ভাঙা যাবে, মাঝখানের বন্ধন ভাঙা এইখানে আর দেন সি, এখানে যেই আছে না, এই সি দিয়ে আমরা OH বানাবো, সরি CH2OH বানাবো, H2OH, এটা একটা অ্যালকোহল হবে, আর এখানে যেটা আছে সেটা দিয়ে একটা অ্যালকোহল হবে, প্লাস আমরা পাবো আর দেন সরি এটা কি আর দেন কি OH, ROH, সরি এখানে জাস্ট আর দেন OH, এটা পাবো। ক্লিয়ার? এটাই কিনা? আচ্ছা ধরো একটা উদাহরণ দিই, উদাহরণটা কীরকম? CH3 দেন C দেন O দেন CH3, এখানে কী হবে? 4H যদি আসে, 4টা হাইড্রোজেন আসবে, LiLH4 দিতে হবে, এখানে হচ্ছে মাঝখানে বন্ধন ভাঙা দেবে, সো CH2OH প্লাস CH3OH, শেষ। ক্লিয়ার? ওকে, সো এখন যা হচ্ছে তোমার, আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি সবই শনাক্ত করলাম, এখন যাবো হচ্ছে মিথানল এবং ইথানল শনাক্তকরণ। সেই দুইটাকে আবার আলাদা ক্রাইটেরিয়াতে পড়ানো হয়েছে, মিথানল এবং ইথানল শনাক্তকরণ, মিথানল এবং ইথানল শনাক্তকরণ। সো মিথানল শনাক্তকরণ আমরা যেটা করি, উইন্টারগ্রিন, এটাকে বলা হয় অয়েল অফ উইন্টারগ্রিন, এই পরীক্ষাটার নামে হচ্ছে তোমার অয়েল অফ উইন্টারগ্রিন নামে পরিচিত। সেখানে যেটা করি সেটা হচ্ছে আমরা একটা জায়গায় মিথানল নেই, মিথানল নেই, তার সাথে হচ্ছে তোমার CH3OH, মিথানল নেই, তার সাথে হচ্ছে তোমার স্যালিসাইলিক অ্যাসিড নেই। স্যালিসাইলিক অ্যাসিডটা কি? এটা হচ্ছে তোমার দেন এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডটা কীরকম? এখানে হচ্ছে তোমার OH, দেন এখানে হচ্ছে তোমার COOH। সো এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। আমরা মিথানলকে কার সাথে বিক্রিয়া করবো? আমরা মিথানলকে স্যালিসাইলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো, স্যালিসাইলিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করবো, এটা হচ্ছে অ্যাসিড, সো অ্যাসিডের সামনে একটা অ্যালকোহল কি হিসাবে কাজ করবে? ক্ষার হিসেবে কাজ করবে। সো এটা যেহেতু অ্যাসিড, সো এটা কি দান করবে? H+ দান করবে, অ্যান্ড এটা যেহেতু ক্ষার, সো এটা কি দান করবে? OH- দান করবে। এইটার OH- আর এইটার H+ মিলিত হবে, তারা উৎপন্ন করবে হচ্ছে পানি, পানি। আর তাহলে বাকি যেই CH3 ছিল, সেই CH3 কোনটার সাথে গিয়ে সংযুক্ত হবে? এখানে C ডাবল সাথে গিয়ে সংযুক্ত হবে। এখানে যদি C ডাবল সাথে কেন সংযুক্ত হবে বলো? এখানে CH3 থেকে OH- ইলেকট্রন নিয়ে চলে গেছে, অর্থাৎ এটা পজিটিভ, আর এখান থেকে H+ হিসেবে চলে আসছে, সো অক্সিজেন হচ্ছে নেগেটিভ, সো এই পজিটিভ কী করবে? এখানে নেগেটিভকে করবে, অ্যাট্রাক্ট করবে। সো এখন উৎপন্ন হবে হচ্ছে এটা সোডিয়াম স্যালিসাইলেট, এটাকে কী বলা হবে? সোডিয়াম স্যালিসাইলেট। সো এই সোডিয়াম স্যালিসাইলেট তোমার আয়োডেক্স মলমের মতো একটা গন্ধ দেয়, সো এটাকে বলা হয় তোমার অয়েল অফ উইন্টারগ্রিন। সো এই অয়েল অফ উইন্টারগ্রিন পরীক্ষার মাধ্যমে আয়োডেক্স মলমের গন্ধ পাই, আমরা বুঝতে পারি যে আচ্ছা ঠিক আছে এখানে মিথানল ছিল। ক্লিয়ার? মিথানল ছিল। আচ্ছা এখন হচ্ছে তোমার ইথানল শনাক্তকরণ, সেটাকে আলাদা ক্যাপশনে আরেকটা পরীক্ষা করা হয়েছে, ইথানল শনাক্তকরণ, ইথানল আইডেন্টিফিকেশন। এগুলো সব রিভিশন টাইপ লেকচার। ইথানল আইডেন্টিফিকেশনের জন্য আমরা কি পড়বো? আয়োডোফর্ম পরীক্ষা পড়বো, আয়োডোফর্ম পরীক্ষা। অ্যাকচুয়ালি আমরা হেলোফর্ম পরীক্ষাটা কিন্তু পড়ে আসছি অ্যালকাইল হ্যালাইডে। হেলোফর্ম পরীক্ষাটা কী ছিল? যে আমরা কি করব, CH3CO গ্রুপ আছে এরকম, এবং CH3CO গ্রুপটাকে অবশ্যই হাইড্রোজেন অথবা কার্বনের সাথে সংযুক্ত থাকতে হবে। এখানে যে কার্বন, সেই কার্বনকে অবশ্যই হাইড্রোজেন এবং কার্বনের সাথে সংযুক্ত থাকতে হবে, তাইলেই সেটা হেলোফর্ম বিক্রিয়া দিবে। আমরা অ্যালকাইল হ্যালাইডের লেকচার সেটা পড়ে আসছি। সেটা কী হবে? CH3CO, ধরো CH3 আমি নিলাম, CH2OH,
এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে ইথানল। অ্যান্ড এখানে শর্তটা কি ছিল, শর্ত কি ছিল, হেলোফর্ম বিক্রিয়া কারা কারা দিবে, CH3CO সরাসরি হাইড্রোজেন বা কার্বনের সাথে সংযুক্ত আছে এরকম এরকম কোনো যৌগ, অথবা এমন কোনো অ্যালকোহল যারা জারিত হয়ে CH3CO এরকম কার্বনিল মূলকযুক্ত গ্রুপ তৈরি করে। এটাকে যদি আমরা জারিত করি, জারণ করা মানে কি ধনাত্মক কোনো কিছুর অপসারণ, তো এটাকে যদি আমরা জারিত করি তাহলে আমরা কি পাবো, CH3CHO পাবো। তার মানে এটা এখন CH3CHO, এখানে CH3CO গ্রুপটা হাইড্রোজেনের সাথে সংযুক্ত। আমি এটাই বলছিলাম যে হেলোফর্ম বিক্রিয়া কারা দিবে, হেলোফর্ম বিক্রিয়া দেওয়ার শর্ত ছিল যে যদি কোনো যৌগে CH3CO গ্রুপ হাইড্রোজেন বা কার্বনের সাথে সংযুক্ত থাকে, অথবা এমন কোনো অ্যালকোহল যারা CH3CO গ্রুপ সংবলিত কোনো অ্যালডিহাইড তৈরি করবে, এবং সেই অ্যালডিহাইড যেটা তৈরি করবে অবশ্যই সেটা কি থাকবে, হাইড্রোজেন বা কার্বনের সাথে সংযুক্ত থাকতে হবে। অর্থাৎ এই অ্যালকোহলটাকে জারিত করলে আমরা CH3CO গ্রুপটাকে দেখতে পাই হাইড্রোজেনের সাথে সংযুক্ত, দ্যাটস ওয়াই সেটা যেহেতু হাইড্রোজেন বা শর্ত ছিল হাইড্রোজেন বা কার্বনের সাথে সংযুক্ত থাকতে হবে, তো সেটা যেহেতু হাইড্রোজেনের সাথে সংযুক্ত, সো দ্যাটস ওয়াই সেটা কি দিবে, হেলোফর্ম বিক্রিয়া দিবে। এখানে আমরা যেটা করবো স্পেশাল আয়োডোফর্ম বিক্রিয়া দেওয়া হবো, অর্থাৎ CH3CH2OH এর সাথে আমরা কি করব, তোমার আয়োডিন দিব, এখানে হচ্ছে আয়োডিন, মানে এখানে হচ্ছে তোমার হেলোজেন হিসেবে আয়োডিন দিব, প্লাস দিব হচ্ছে NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, তীব্র ক্ষার দিব। তীব্র ক্ষার দিলে কি হবে, তীব্র ক্ষার দিলে এখানে হচ্ছে তোমার ইয়ার প্রোডাকশন হবে, কি প্রোডাকশন হবে, তোমার আয়োডোফর্ম প্রোডাকশন হবে। অর্থাৎ এটা যেহেতু হেলোফর্ম বিক্রিয়া, সো আয়োডোফর্ম প্রোডাকশন হবে। অর্থাৎ এখানে আমরা পাবো CHI3 প্লাস, আমরা পাবো প্লাস কি পাবো, প্লাস পাবো হচ্ছে তোমার HCOONA প্লাস পাবো হচ্ছে তোমার কি H2O, প্লাস পাবো হচ্ছে কি তোমার NaI। সমাধানটার মধ্যে করা আছে, বইয়ের মধ্যে করে লইও, এর আগে পড়াইছি। তো এখানে যেই আয়োডোফর্ম উৎপন্ন হবে, এই আয়োডোফর্ম হচ্ছে তোমার হলুদ বর্ণের এবং একটা স্পেশাল একটা গন্ধ দেয়। সো সেই স্পেশাল গন্ধ দেখে আমরা, হলুদ বর্ণ দেখে আমরা বুঝতে পারি যে আচ্ছা ঠিক আছে সেখানে ইথানল ছিল। ঠিক আছে, এখানে যদি ইথানল না থাকে, যদি অন্য কিছু থাকে তাহলে হয়তো বা সেটা হবে না। ক্লিয়ার? এটা ইথানল ছাড়া তো সবগুলোতে হবে, যদি CH3CHCO গ্রুপের কন্ডিশন মানে তাহলেই তো হবে। আমি জানি না সেটা এখানে আলাদা দিছে কোথায়। ঠিক আছে, তো এইভাবে আমরা ইথানল শনাক্ত করতে পারবো। বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, হেলোফর্ম বিক্রিয়াটা যেহেতু আগে পড়াইছি সেহেতু এতটা পাত্তা দিতেছে না। হেলোফর্ম বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইডে পড়ায় আসা হয়েছে যে যাদের CH3CO গ্রুপটা হাইড্রোজেন বা কার্বনের সাথে সংযুক্ত, অথবা সেই সমস্ত অ্যালকোহল যারা জারিত হয়ে এরকম CH3CO সংবলিত কোনো গ্রুপ দেয় যারা হাইড্রোজেন বা কার্বনের সাথে সংযুক্ত, তারা হেলোফর্ম বিক্রিয়া দিবে। সো এখানে আমরা মেনলি কী করি, CH3CH2OH যেহেতু জারিত হয়, সে যেহেতু CH3CHO দেয়, সো সেটা আমরা কী করবো, আয়োডিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাবো, করাইলে আমরা যে হেলোফর্ম যেটা পাবো সেটা হচ্ছে CHI3। এরা যদি হলুদ বর্ণ এবং সেটা একটা স্পেশাল তোমরা ক্যারেক্টারিস্টিক মানে স্মেল দেখে আমরা সেটা আইডেন্টিফাই করতে পারবো। ক্লিয়ার? সেইটাই ছিল অ্যালকোহল সম্পর্কিত পড়াশোনা, খুব বেশি বাকি নাই। ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, এমিন, কয়েকটা টপিক বাকি আছে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।